পৃথিবী থেকে চলে গেল একজন কেউ, তখন আফসোস হবে, কিন্তু এই কাজটা করা হলো না। কিন্তু এই কাজটা হয়তো চাইলেই করা যায়, কিন্তু কোথায় যেন একটা জড়তা, এটা আমার আছে। ওই ছেলেটা পড়ে আছে, জি, আহত, মারা যায় নাই, বাপ একদমই কিং কর্তব্য বিমূঢ়। আমি দাঁড়ালাম, উনি শুধু আমার দিকে তাকালেন না। আমার দিকে তাকানো এবং পিস্তলটা ছেড়ে দেয়া, এই যে পিস্তলটা ছেড়ে দেয়া, উনি তো ছেড়ে দিলেন আসলে, কিন্তু মনে হলো পিস্তলটা পড়ে গেল। আমি আপনার কাজ করতে চাই, এটা তাকে ভাবতে দেওয়া উচিত, কারণ সে ভীষণ সৃষ্টিশীল একজন মানুষ। তা আমি আগে থেকে তাকে যে গুতাচ্ছি, এটা ঠিক না, তাতে একটা বিকৃতি তৈরি হতে পারে। তাকে তাকে সে তো ফিল করবে এই চরিত্রের জন্য মোশাররফ করিমকে আমার লাগবে। মোশাররফ ভাই, আসসালামু আলাইকুম। শামীম ভাই বলবো না মোশাররফ ভাই বলবো? তোমার খুশি। আপনার সঙ্গে আসলে যখনই বসি, কিছুদিন আগে আমরা এমনি অফ স্ক্রিনে বসেছিলাম না, তো তখন আমি ভাবছিলাম যে আমাদের অফ স্ক্রিনে যে আলাপগুলো হচ্ছিল সেটা দিয়ে একটা দারুণ পডকাস্ট হতে পারে। কারণ আপনার সাথে বসলে আমি আপনাকে একটা নাম দিতে চাই, সেটা হচ্ছে ওষুধ। আপনার সাথে বসলে মনে হয় সেই সেশনটাই অনেক মাস খুব কার্যকরী থাকে এবং অনেক বেশি ইন্সপায়ার্ড হই আমরা। থ্যাংক ইউ। আমার কাছে একটা জিনিস মনে হয় যে এই যে এখন আমরা যে কথা বলছি, এগুলো তো শ্যুট হচ্ছে, এইটা অফিস স্ক্রিনের ব্যাপারটাই যদি কেউ খুব গোপনে করে ফেলতে পারে, তাহলে সেটা খুব খুব প্রাণবন্ত থাকে একদম। এখন হচ্ছে মনের মধ্যে একই সঙ্গে একটু একটা সজাগ অবস্থা কাজ করে, তো সেটা খুব ক্যাজুয়াল এবং দারুণ। তাও আমার মনে হয় আমরা কথা বলতে বলতে সেই ক্যাজুয়াল থেকে চলেও যেতে পারবো। আপনার পক্ষে আসলে ফেক হওয়া সম্ভব না। আপনি সবসময় ক্যামেরা থাকলেও যা, ক্যামেরা না থাকলেও তা। এবং আমার খুব ভালো লাগছিল যে আপনি এত ছোট ছোট অনুভূতিগুলো এত মুগ্ধতা নিয়ে প্রকাশ করেন। সেই সময় ভাস্কর চক্রবর্তীর একটি কবিতা আপনি পড়েছিলেন, পাখি পালক এরকম কিছু একটা, এবং আপনি শেয়ার করছিলেন, সেটা একটু শুনি না, কি পড়েছিলেন কবিতাটা? আমার তো বোধহয় এটা মোবাইলে আছে, মুখস্থ নাই, কিন্তু ব্যাপারটা এরকম আর কি। আমি কবিতাটা তো আর আমি এখন যেভাবে বলবো তাতে কবিতা থাকবে না, গদ্য হয়ে যাবে একদম। মানে আমরা বিষয়টা বোঝানো যায়। সে হচ্ছে যে ওই পাখি তার ঠোঁট দিয়ে পাখা ঘষছে ঘষছে ঘষছে, তারপর দুটো পালক পড়ে গেল, তারপর পাখি উড়ে চলে গেল, বা এই তো আসলে পাখির তো কিছু হলো না, তো চলে গেল, কিন্তু পালকের তো সবই গেল, পালকের তো পাখি গেল। কি সুন্দর কথা। এই যে লাইনটা আপনাকে মুগ্ধ করলো এবং সেটা নিয়ে আপনি ভাবছেন, দিস ইজ মোশাররফ করিম। আসলে জাগতিক অনেক কি বলবো অস্থির বিষয়গুলো আপনাকে খুব একটা আচ্ছন্ন করাল না, আপনি আসলে সৌন্দর্যকে বেশি খোঁজেন, তাই না? হ্যাঁ, আমরা যেহেতু দাবি করি শিল্পী, সুন্দরকেই তো খুঁজতে হবে, আসলে সুন্দরকেই খুঁজতে হবে সর্বস্তরে। একদম। হয়তো সর্বস্তরে ধরতে পারি না, কিন্তু সেই চেষ্টাটা থাকা তো জরুরি, শিল্পীর তো অবশ্যই, এবং সকল মানুষের মধ্যেই যদি সেই বোধ তৈরি হয়, এবং সেইটাকেই আমি উন্নয়ন বলবো আর কি, ব্যক্তির উন্নয়ন। এবং ব্যক্তির উন্নয়নটাই আসলে শুধু সমাজে না, আমি বলবো যে পুরো পৃথিবীতেই খুব জরুরি, জি, ব্যক্তির আত্মিক উন্নয়ন। একদম। ব্যক্তির আত্মিক উন্নয়ন হলে তো আসলে সবই উন্নত হয়ে যাবে। আপনার ভাইয়ের মেয়ে একবার একটি কথা বলেছিল এক সাক্ষাৎকারে, যে মোশাররফ চাচ্চু নাটকে যেরকম সবাইকে অনেক মজা দেয় কিংবা হাসায়, বাস্তবে কিন্তু অনেক না, অনেক গম্ভীর মানুষ। আসলে কি তাই? হ্যাঁ, ফ্যামিলিতে একটু এরকম, ফ্যামিলিতে তো আসলে সময় অত সবার সঙ্গে মেশার সুযোগটাও নাই, আর দুরন্তপনা বা ওই রসিকতার জায়গাটা, সেগুলো আসলে ছোটোবেলাতেই স্কুল লাইফেই ফ্যামিলির সঙ্গে ছিল। তারপরে এখন তো আসলে বড় হয়ে গেছি, সবাই আমার ফ্যামিলিতে আমার ছোট অনেকেই আর কি আমার, তো দ্যাটস ওয়াই একটা কেমন করে যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আমার সঙ্গে। মিস করেন, মানে সেই সময়টা মিস করেন? হ্যাঁ, মিস করি। মনে হয় কি এই দূরত্বটা একটু ঘুচিয়ে দেই, ব্যস্ততা একটু কমিয়ে দেই? হ্যাঁ, দূরত্ব তো ঘোচাতে ইচ্ছে করে, কিন্তু আমি অনেক কিছুই পারি না। এই যে অনেক কিছুর মধ্যে এবং আমি বুঝি না যে এটা আমি কেন পারি না। যেমন আমার ফ্যামিলিতে অনেকে আছে যে মনে হয় যে ওর মাথায় কোনো দিন হাত বুলিয়ে দেওয়া হয় নাই, বা ফ্যামিলির ওকে
একা একাই হয়তো ভাবি যে ওর সঙ্গে ওখানে কোনো দিন আন্তরিকভাবে জড়ায় ধরা হয় নাই, আর কোনো দিন জড়ায় ধরা হবেও কি না তা জানি না। হ্যাঁ, হয়তো পৃথিবী থেকে চলে গেল একজন কেউ, তখন আফসোস হবে, কিন্তু এই কাজটা করা হলো না। কিন্তু এই কাজটা হয়তো চাইলেই করা যায়, কিন্তু কোথায় যেন একটা জড়তা, এটা আমার আছে। শুধু ফ্যামিলি না, অনেকের ক্ষেত্রেই আছে। এটা শুধু আপনার, আমার মনে হয় সবার ভেতরে সেটা আছে। কিন্তু এগুলো আমাদের করা উচিত, একদম এই বোধটুকু আসলে করা উচিত, এবং করে ফেলতে পারলেই ভালো। দেখি এই অনুষ্ঠানের পরে গিয়ে করে ফেলতে পারি। প্লিজ প্লিজ। আরেকটা কথা হচ্ছে কি, আমি শুনেছি যে আপনি অভিনয় থেকে সামান্য দূরে গিয়ে সাংবাদিকতা নাকি করবার ব্যাপারে আপনার খুব আগ্রহ রয়েছে, এবং স্পেশালি আপনার গুরু তারিক আনাম খান স্যার এবং আবুল হায়াত স্যার, তাদের নাকি ইন্টারভিউ করতে চান, দীর্ঘ ইন্টারভিউ। এটা কোনো একটা জায়গায় বলেছিলাম। আমার আসলেই মনে হয় যে ইন্টারভিউ কি সেটা সাংবাদিক হওয়া না হওয়া না, আমার তারিক ভাইকে তো খুব কাছ থেকেই দেখেছি, যেহেতু আমার গুরু এবং আমি নাট্যকেন্দ্রের একজন সদস্য। বলতে গেলে খুব অল্প বয়স থেকেই তারিক ভাইকে দেখা এবং প্রচুর জানা, প্রচুর শেখা তার কাছ থেকে। সেই জায়গা থেকেও আমার এখনও একটা তারিক ভাইয়ের ক্ষেত্রে কাজ করে যে খুব কথা বলতে গেলে তারিক ভাইয়ের সামনে কেমন করে, আমি কথা খুব খারাপ একটা বলি না, কথা মোটামুটি ভালোই বলি, কিন্তু তারিক ভাইয়ের সামনে গেলে এটা একটা কেমন যেন সব এলোমেলো হয়ে যায়, খুব স্বাভাবিক। তো দ্যাটস ওয়াই আমার খুব ইচ্ছে করে যে তারিক ভাইয়ের সম্পর্কে আরও জানতে। তারপরে হায়াত ভাইয়ের কথা বলবো, ভীষণ জানতে ইচ্ছে করে তার ক্ষেত্রে। আমি খুব এই রিসেন্ট একটা কাজ বিকি জাহেদের একটা কাজ করছিলাম, তাতে হায়াত ভাই ছিলেন। তো ওইখানে একটা শর্ট ছিল, আমি তার পায়ে তেল দিয়ে দিচ্ছি। তো ওটা শুধু শর্ট হিসেবে না, উনি চা লাগবে না এরকম করছেন আর কি, শর্ট চলছে, কিন্তু আমি অনেকক্ষণ ধরেই এই পায়ে তেলটা মালিশ করলাম, এবং আমি এক ধরনের আনন্দ অনুভব করলাম, শুধু শর্ট হিসাবে না, আমি যে কাজটা করতে পারলাম সেইটা আমার খুব ভালো লাগলো। অনেক আগে থেকেই তার অভিনয়ের যে সহজতা, কিন্তু ভীষণ গভীর, খুব অল্প জায়গায় দারুণ করে ধরে ফেলার যে অসাধারণ ক্ষমতা তার। ওই দিনই একটা শর্ট, সে তার ছেলেকে অন্ধকারের মধ্যে ভুল করে চোর মনে করে গুলি করে ফেলেছে, ছেলে অ্যাডিক্ট। আমি ওই বাড়ির কাজের লোক, তা আমি বিকেল বা সন্ধ্যার দিকে বেরিয়ে গেছি, তা আবার ওই বাড়িতে আমি ঢুকলাম, কারণ আমি একটা জিনিস ফেলে গেছি। এসে দেখি যে এই অবস্থায় ওই ছেলেটা পড়ে আছে, আহত, মারা যায় নাই। বাপ একদমই কিংকর্তব্য বিমূঢ়, অবশ হয়ে আছে, হাতে পিস্তলটা। তা আমি দাঁড়ালাম, উনি শুধু আমার দিকে তাকালেন না, আমার দিকে তাকানো এবং পিস্তলটা ছেড়ে দেয়া, এই যে পিস্তলটা ছেড়ে দেয়া, উনি তো ছেড়ে দিলেন, কিন্তু মনে হলো পিস্তলটা পড়ে গেল। পিস্তলটা পড়ে গেল, ওনার চাওয়া এবং পিস্তলটা পড়ে যাওয়া, এই দুইটা অ্যাকশনের এত অদ্ভুত একটা সমন্বয় উনি করলেন মিউট অ্যাক্টিংয়ে, সেটা আমি টের পেলাম, কিন্তু সেটা কেমন করে করলেন সেটা টের পেলাম না। কিন্তু এটা একটা দারুণ ব্যাপার তৈরি হলো, অসাধারণ একটা ব্যাপার তৈরি হলো, সেটা টের পেলাম। এখন এইটা হয়তো অনেকে টের পাবেন না যারা অভিনয় করেন না, বা আমাদের এই বিষয়ের প্রতি ভীষণ দুর্বলতা থাকার কারণে এটা টের পাওয়া যায়, টের পাই এবং বিস্মিত হই। এবং দুইজনের ব্যাপারেই আমার আসলে এই কৌতূহলটা আছে, ইচ্ছে করে। এবং আমার শুধু এইরকম না, আমার মনে হয় যে অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করে। যেমন আমার মনে হয় যে আমি যদি তোমার একটা ইন্টারভিউ করি, করতেই তো পারি অবশ্যই। তো ইন্টারভিউ করা তোমার কাছ থেকে অনেক কিছু জানা, এই তো জানা তো যাবে, মানে ইন্টারভিউ করলে অনেক জানা যায়। জানা যায়, পাশাপাশি আপনি বিস্মিত হতে চান এবং বিস্মিত হতে ভালোবাসেন, এবং সেই বিষয় কিন্তু আমাদেরও সকলের। যেমন আপনার যে কোনো অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়ে ভাবে যে এত শক্তিশালী অভিনয় কিভাবে করে। আমি যদি মহানগরের কথা ধরি, ওসি হারুন দেখে আমাদের দেশের এক জনপ্রিয় অভিনেতা মানে কথা প্রসঙ্গে আমাকে বলছিলেন, ও মাই গড, আমাদের কিছু এক্সপ্রেশন আছে দর্শকের মুখস্থ, দর্শক জানে যে আমি এখন এই জায়গায় এক্সপ্রেশন এটা দেবো, এখন এই জায়গায় ওটা দেবো, কিন্তু মোশাররফ ভাই যে কী করবে আমরা কনফিউজ হয়ে যাই যে উনি কখন কোন লুকটা দেবে, কখন কোন বডি মুভমেন্ট ইয়ে করবে। তো এই যে সবাই আমরা এত দুর্দান্ত বলি, এক্সিলেন্ট বলি, কখনো কি ক্লান্ত হন আপনি শুনতে শুনতে? মানে আমি আসলে এগুলো একটু কমই শুনি আর কি, কম শুনি। এই যে এখনো অস্বস্তি আমার আসলে লাগতেছিল যে তুমি যেভাবে
বলছে। আমার আমার কাছে মনে হয় যে মহানগর আসলে ক্যারেক্টারের কিছু দাবি থাকে, তো তো সেই ক্যারেক্টারের ভিতরে সৎ থেকে চেষ্টাটা করলে আমি কিছু না কিছু পাওয়া যায়। তবে সবসময় যে অভিনয় করার ক্ষেত্রে সৎ থাকতে পেরেছি তা কিন্তু না আসলে। সেটা বোধহয় কেউই পারে না। সে আমি জানি না। তা আমি আমি তো আসলে পারি নাই, অনেক ক্ষেত্রেই পারি নাই অনেস্ট থাকতে। সেটা মানুষ হিসাবে সীমাবদ্ধতা, এই আর কি। আপনাকে আরেকটু অস্বস্তিতে ফেলবো, কারণ আমি তো আমাদের দেশের জনপ্রিয় অভিনেতার কথা বললাম, ওই পারে একটু যাই, মানে সেই পারেও আপনি এত জনপ্রিয়, সেখানকার কিংবদন্তি প্রসেনজিৎ, তিনি মহানগর দেখে তার মুগ্ধতা প্রকাশ করে এমন এক কথা বলেছিলেন যে আমাদের এই বাংলাতেও এত অসাধারণ অভিনেতা নাই যেটা বাংলাদেশে রয়েছে। পাশাপাশি নির্মাতা ব্রাত্য বসু, যিনি রাজনীতির সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং আছেনও কোনো না কোনোভাবে, তিনি বলেছিলেন শুধু দুই বাংলায় না, পুরো বিশ্বে মোশাররফ করিম একজনে। উনি বোধহয় দক্ষিণ এশিয়ার কথা বলেছিলেন। আমি বিশ্বের কথাই বোধহয় পড়েছি, সেটা দক্ষিণ এশিয়া হতে পারে, তো যেটাই হোক, মানে আপনাকে তার এই উচ্চতায় দেখে আপনি কি এতে স্বস্তি অনুভব করেন নাকি অস্বস্তির চাপটা একটু বেশি হয়? অস্বস্তি অনুভব করি আসলে। তার কারণ হচ্ছে যে আমি আমি নিজেকে এরকম মনে করি না, আবার মনে করি না তার আমার আসলে খুব বেশি দেখাও হয় না কাজ। অনেক কাজ দেখলে হয়তো আমি বুঝতে পারতাম যে আছে না যে নিজের একটা অবস্থান সব, তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখার চেয়েও মানে নিজের সঙ্গে তো নিজের কথা হয়। যেমন একটা ফিল্ম করলাম বা এই যে মহানগর করলাম, মহানগরে কোন জায়গাটুকু আমি করতে পারলাম না সেটা তো আর কেউ না জানুক, আমি জানি। চেষ্টাটা করলাম কিন্তু এই জায়গাটা করতে পারি না। এই যে দৌড় নয় একটা হইচইতেই গিয়েছিল, আমার পছন্দের রায়হান খানের পছন্দের ক্যারেক্টারটাও দুর্দান্ত ছিল, অসাধারণ। হ্যাঁ। তা এরকম আরও অনেক কাজ আছে যে সেই কাজে কোনো কোনো জায়গায় আফসোস রয়ে গেছে যে ভেবেছিলাম এইটা করব কিন্তু সেটা করতে পারিনি। তবে একজনের কাছ থেকে স্বীকৃতি পেয়ে আমার মনে হয় না আপনি খুব অস্বস্তিতে পড়েছিলেন, বরঞ্চ সেটি আপনার জীবনের আমি মনে করি অন্যতম বড় পুরস্কার। সেটি হচ্ছে অসাধারণ একজন কবি জয় গোস্বামী। তিনি আমাদের দেশের একজন অভিনেতা, আমাদের একজন শিল্পী মোশাররফ করিমকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন। করিম নাম তেরো কবিতাটার নাম প্রথম আলোতে ছাপা হয়েছিল। তা আমি আসলে বিস্মিত, কি বলবো, এর উপরে কি সেরকম একটা মানে আমাকে নিয়ে কবিতা, জয় গোস্বামীর মতন এত বড় একজন কবি আমাকে নিয়ে কবিতা, ওনার লেখাটা, হাতের লেখাটা আমার কাছে আছে, মানে এটা খুব বিশেষ কিছু, এটা আমার কাছে আছে অনেক বড় পুরস্কার, বা পুরস্কার কি বলবো, মানে এইটা একটা ভীষণ তৃপ্তি। এবং আমার তখন মনে হয়েছে যে না, আমি যে কাজটা করি, অভিনয়টা যে করি, কাজটা ভীষণ ভালো। অবশ্যই অবশ্যই, পুরস্কার তো আসলে একটা পুতুলের মতো সীমাবদ্ধ থাকে, কিন্তু দুই বাংলায় যাকে এত আদর্শ মানা হয়, আদর্শ কবি, তার মুখের থেকে আপনাকে নিয়ে একটি বাক্যই তো যথেষ্ট, সেখানে তিনি আপনাকে নিয়ে কবিতা লিখেছেন, সেটা আমাদের জন্য অনেক বিশাল একটি পাওনা। আমি লাকি। বাহ। তবে পাশাপাশি কিছু সমালোচনাও হয় না, যে মহানগরের সময় যদি আমি ধরি, সেখানকার প্রচার প্রচারণা আপনাকে কিংবদন্তি বলায় অনেকেই খেপে গিয়েছিল, এবং অনেকেই আপনার সমসাময়িক অনেককেও বলতে শুনেছে, কিংবা অনেকেই লিখেছিল যে কোনোভাবেই তারা কিংবদন্তি আপনাকে মানতে রাজি না। তো এই ধরনের মন্তব্য কি আপনাকে হার্ট করেছিল? আমার আসলে ওই প্রথম কথা হচ্ছে যে আমার একটু ক্লান্ত লাগে আর কি, যে ধরো তুমি আমাকে নিয়ে এক জায়গায় কিংবদন্তি লিখে ফেললে, কারণ আমি তো তোমার উপরেও রাগ করতে পারি না, এই তুমি কিংবদন্তি লিখলা কেন, আমি তো আসলে এটা না, আর এটা খুব জরুরি না, তকমা জরুরি মনে করি না, আমি একদমই মনে করি না যে তকমাটা আমার জন্য জরুরি। আমি যে কাজটা করছি সেটা ঠিকঠাকভাবে করতে চাই, সততার সঙ্গে করে যেতে চাই, সবসময় পারি না সেটা আমি জানি, আর কেউ জানুক বা না জানুক, সময়ে তো আসলে বলে দেবে যে একটা কিছু হয়ে ওঠা না ওঠা জোরটা ভালো না, একদম কিংবদন্তি বলতেই হবে, এবং তাতে আমার আনন্দিত হওয়ার কিছু নাই। কিন্তু তুমি বলে ফেললে আমি তোমাকে আবার নিয়ে বলতেও পারতেছি না যে এই তুমি হোয়াট ইজ দিস, এটাও বলতে পারছি না। না, সেটা ঠিক আছে, মানে ফুল তো নিজে কখনো বলে না যে আমার ঘ্রাণ শোকো কিংবা আমি সুন্দর, কিন্তু আমরা তো ফুলের ঘ্রাণ নেই সেরকম ভাবে। আমার মনে হচ্ছে সেটা তো হয়ই, মানুষ এমনিতে অনেক অনেক ধরনের আমি ঘটনা আছে, অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে, সেই ঘটনাগুলোকেও আমার অনেক বড় 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 অ্যাওয়ার্ড মনে হয় আর কি। অবশ্যই।
তো সেগুলো ঠিক আছে, কিন্তু একটু জোর করে বানিয়ে তোলা এর প্রয়োজন নাই আমার কাছে মনে হয়। হ্যাঁ, ব্যাপারটা আমি কিছুটা স্পিরিচুয়ালও বলবো যে আমি আমি অ্যাক্টিং করছি, সেই আমার এই অভিনয়ের ধরনটা বা তার মধ্যে যদি কোনো জাদুকরি ব্যাপার থাকে, ম্যাজিক যদি থাকে, সেটা একটা মানুষের অন্তরে ঢুকে গেল, তার মধ্যে একটা অনুরণন সৃষ্টি হলো, একটা ভালো লাগা তৈরি হলো, তো সেইটা অনেক যথেষ্ট। এবং সেখান থেকেই তার সেই মুগ্ধতার জায়গা থেকে সে আমাকে যেটা বলছে সেটা খুব খাঁটি। তবে আপনার কি মনে হয় না যে ধরুন আপনাকে কিংবদন্তি বলা হলো, টু সাম এক্সটেন্ট তো আপনি অনেক বেশি আমাদের দেশকে দিয়েছেন, সাংস্কৃতিক অঙ্গনকে দিয়েছেন, যেটা দুই বাংলাকে সমৃদ্ধ করছে, কিন্তু অনেকে অসহিষ্ণু হয়ে অনেক ধরনের কথা বলে। এটা শুধু আপনার ক্ষেত্রেই না, বিভিন্ন ক্ষেত্রে কথা বলে। এবং আমরা দেখা যায় যে আপনি কোনো এক সময় আমাকে বলেছিলেন যে আমরা অনেক সময় নিজে সামনে এগিয়ে যাবার থেকে অন্যকে পিছ থেকে না মানতে বেশি উৎসাহী হ্যাঁ, থাকি। ওইটা মুশকিলে এনার্জিটা নষ্ট হচ্ছে। দুইটা সমস্যা হয়ে যায়, একদিকে হচ্ছে যে উঠছে তাকে নামাচ্ছি, আর আমি তো উঠছিই না, আমার ওঠার ক্ষমতাই না। আমি বরং মনোযোগটা, দৃষ্টিটা ওই যে উঠছে তার দিকে না রেখে নিজের ভেতরে যদি দৃষ্টিটা দেওয়া যেত নিজের দিকে। অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও হয়, আমি অনেককে বলেছি এরকম যে অভিনয়ের সময় মনে হচ্ছে যে ও এরকম ভালো করছে, ওকে ল্যাং মারতে হবে। তো তখন হয় কি, সে যে ক্যারেক্টারটা করবে সেই চরিত্রের মধ্যে সে আর থাকছে না, সে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো দ্যাটস হচ্ছে তার ক্যারেক্টারটাও হচ্ছে না, আর তার ক্যারেক্টারটাও যদি ঠিকঠাকভাবে প্লে এসে করতে না পারে, তাহলে ওই নাটকটা বা সিনেমাটা ধ্বংস হচ্ছে। Right. তো এই প্রক্রিয়াটাই ভালো না, একদম। ভালো না। আর হ্যাঁ, এই যে কমেন্ট করে ফেলা, যেমন আমি যে কোনো বিষয়ে ফেসবুকে বা কোথাও যে জি জি। একটা কিছু লিখলো, আমার প্রথমেই মনে হয় যে খুব একটা আপত্তিকর ঘটনা কোথাও, কিন্তু আমি যে লিখবো তখন আমার মনে হয় যে আমার তো আসলে যাচাইটা করতে হবে। যে দেখলাম যে না, হ্যাঁ এই লোকটা এই কাজটা করছে, তখন আমি দুইটা কথা বলতে পারি, এর আগে তো আমি বলতে পারি না। অথচ দেখা গেলো যে ওই একটা কথা থেকে আমি উত্তেজিত হয়ে একদম 5টা বকাঝকা করে ফেললাম, একটা যা খুশি তা বললাম, পরে দেখলাম যে পুরো ঘটনাটাই ফেক কিংবা ফেক। মিথ্যা। তো সেই তো তখন আমার নিজস্ব, আমার কাছে আমার পার্সোনালিটিটা কি দাঁড়ালো। আর যদি আমি পাপ পুণ্যের কথা বলি, সেই জায়গাতে পাপও হয়ে গেল এটা। এইভাবে কয়জনই বা ভাবে। না, কিন্তু এইভাবেই এইভাবে কয়জন ভাবে না, যারা ভাবে না তাদের প্রতি আমার কোনো রাগ নাই, কিন্তু আমি বরং বলতে চাই যে এইভাবে যেন ভাবে। এবং এই যে অসহিষ্ণুর আচরণের কথা বললেন, কিছুদিন আগে আপনি কোথায় যেন বলেছিলেন যে শিল্প ভালোবাসে, সে কখনো ধ্বংসাত্মক হতে পারে না, এবং সমাজে রাষ্ট্রে এ ধরনের মানুষই বেশি দরকার। তো আপনার কি মনে হয় এ ধরনের মানুষ বাড়ছে না কমছে? এই পরিসংখ্যান বলতে পারবো না, কিন্তু বাড়া উচিত এটা বলতে পারবো। এবং সেটা খুব তৃণমূল পর্যায়ের, খুব গ্রাম পর্যায়ে এটা থাকার দরকার আছে। এটা আমি একটু বলতে চাই আসলে। অবশ্যই। বিষয়টা হচ্ছে কি, যে আমি তো ছোটবেলা থেকেই এর সঙ্গে যুক্ত আছি। তা আমি যখন ঢাকায় এসে থিয়েটার করা শুরু করলাম, আমাদের দলের কথা বলছি, নাট্যকেন্দ্র, তো প্রতিদিনই আমি ভালো কথা শুনতাম। তার মধ্যে একটা ভালো কথা হচ্ছে যে তুমি যদি শিল্পী হতে চাও, তাহলে তোমাকে সৎ মানুষ হতে হবে। এই কথাটা প্রত্যেক দিনই অলমোস্ট আমরা শুনতাম, এবং সেটা কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে যায়। তো দ্যাটস ওয়াই হচ্ছে কি, যে আমার যেমন এরকম হয়, আমি একটা তেলাপোকা মারতে পারি না, এই কথা আমি আগেও বলছি, যে একটা তেলাপোকা হয়তো কেউ বলছে মারো মারো মারো, আর আমি হয়তো স্যান্ডেল নিয়ে ওর পেছন দৌড়াচ্ছি আর বলছে যে বাবা তুই যে কোনো জায়গায় ঢুকে পড়, মারতে পারছি না। মশা মারেন? হ্যাঁ। তো আমি বলছি যে এই যে বিষয়টা আমার তৈরি হলো, এটা তৈরি হলো কিন্তু আমি এই থিয়েটার কালচারের মধ্যে ঢোকার ফলে। কিন্তু সো সকলেই, আমি এই কথাটা বলছি যে সকলেই শিল্পী হবে না। আমি একই কথা যেটা বলেছিলাম সেটাই বলি, যে জীবনানন্দ দাশের কবিতার কথা নামে একটা বই আছে, একটা প্রবন্ধও আছে, সেখানে প্রথম লাইনটাই বোধহয় এটা, যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তো ওইরকমই সকলেই শিল্পী না, কেউ কেউ শিল্পী, কেউ কেউ পেইন্টার, কেউ কেউ অভিনেতা, কেউ কেউ গান করেন। তো সকলের শিল্পী হওয়ার প্রয়োজনও নাই, কিন্তু সকলের শিল্পবোধ থাকার প্রয়োজন আছে, একদম। সৌন্দর্যবোধ। যে শিল্পবোধটা যদি মানুষের
সমাজের মানুষের মধ্যে থাকে, তাহলে বুড়িগঙ্গার পানি নষ্ট হবে না, কারণ সে ওখানে কিছু ফেলবে না। এই জন্যই মানুষের মধ্যে শিল্পবোধটা প্রবেশ করানো দরকার। তো সেটা আমরা কেমন করি, মানে আমি প্রায়ই বলি যে আসলে শিল্প আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠী, আসলে এর দরকার কি? এই যে অভিনয়, এই যে নাটক, এই থিয়েটার, এই গান, এর দরকারটা কি? না হলে কি হবে সেইটা, যে এটা না হলে আসলে কি হবে, এর দরকারটা কি, এটা 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 কিন্তু খুব আসলেই প্রয়োজনীয় বিষয়, অনেকের মনের মধ্যেই হয়তো কাজ করে। দরকারটা হচ্ছে এই জায়গায় যে একটা মানুষের মধ্যে এর মধ্য দিয়ে, যেমন আমরা থিয়েটার করতে গিয়ে আমরা ভালো ভালো নাটক, আমরা সেই নাটকের মধ্যে ভালো ভালো সংলাপ, ভালো ভালো গল্প, এবং প্রতিদিন অলমোস্ট একই কথা শোনা যে সৎ মানুষ হতে হবে। তো তার মধ্য থেকেই তো আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়, ব্যক্তিত্ব তৈরি হয়, এবং এক্সাম্পলও খুব একটা পাওয়া যাবে না, খুব একটা পাওয়া যাবে না যে একজন শিল্পী ধ্বংসাত্মক, একজন শিল্পী সন্ত্রাসী। যে সত্যিকার শিল্পী হতে পেরেছে সে কখনো সেটা হয় না, এটা পাওয়া যায় না কিন্তু। সো এই একজন শিল্পবোধ সম্পন্ন মানুষ, যার ভিতরে আমি চাই যে শিল্পবোধটা সকল মানুষের মধ্যেই ঢুকুক, সে শিল্পী হোক বা না হোক, সকল মানুষের মধ্যে শিল্পবোধটা থাকলে সোসাইটিটা তো তৈরি হয়ে যাবে আসলে। সে তখন সব কিছু সুন্দর দেখবে, মানে কোনো অসুন্দরকে সে পছন্দ করবে না। তো একদম। তো শিল্পীদেরও তো অনেক ধরনের, যেটা আগে খুব গ্রামে ছিল, গ্রামে এই চর্চার ব্যাপারটা ছিল, ওই আমাদের গ্রামেই হতো, জারি গান হতো, যাত্রা হতো, এবং আমাদের বৎসরে একবার তো হতোই, আমাদের স্কুলে প্রত্যেক বৃহস্পতিবার দিন কালচারাল প্রোগ্রাম হতো, প্রত্যেক বৃহস্পতিবার, জানুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত। আপনি কি সে সময় যাত্রা শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করতেন? অল্প কিছুদিন করেছিলাম আমি, এবং সেটা প্রফেশনাল দল। তো শিল্পীদের তো কিছু ইগো থাকে, হয় না, যে আমরা অনেক সময় ফিল করি যে আচ্ছা অমুক পরিচালককে কেন ফোন দেব, কিন্তু আমরা দেশের বাইরের অভিনেতাদের দেখি যে কোনো ভালো কিছু হলে তারা ফোন দিয়ে বলে যে আমি আপনার সিনেমায় কাজ করতে চাই কিংবা সিরিজে কাজ করতে চাই, এটা তারা ইন্টারভিউতে বলে। এরকম আপনার ক্ষেত্রে কখনো হয়েছে? না, আমার কাছে এটা ইগো বলবো না, মানে আমি বলবো যে আমি এতে ডিস্টার্ব হতে পারে একজন ডিরেক্টর, আমি আপনার কাজ করতে চাই, এটা তাকে ভাবতে দেওয়া উচিত, কারণ সে ভীষণ সৃষ্টিশীল একজন মানুষ। তা আমি আগে থেকে তাকে যে গুতাচ্ছি এটা ঠিক না, তাতে একটা বিকৃতি তৈরি হতে পারে। তাকে সে তো ফিল করবে এই চরিত্রের জন্য মোশাররফ করিমকে আমার লাগবে, তাকে ফিল করতে। কিন্তু আমি যদি প্রতিদিন গুতানোর ফলে তার মনে হলো যে লোকটা প্রত্যেকদিন গুতায়, আচ্ছা নেই একটা এই ক্যারেক্টারটা তাকে নেই, তাহলে সেটা কিন্তু একটা বিকৃতির মধ্য দিয়ে, মানে সে তার ভেতরের অনুভূতি থেকে হইল না, তার ভেতরেই যে না মোশাররফ করিমকে লাগবে, এটা হয়নি। হলো কিন্তু যে না এতবার বলে তাহলে ওনাকে নেই, সেটা আমি চাই না। তো আপনি অভিনয় তো করছেন অনেক বছর ধরে। আমি যদি 99 সালে অতিথির কথা ধরে, আপনার বোধহয় প্রথম টিভি নাটক ছিল, এবং তার আগে তো আপনি 89 সালে নাট্যকেন্দ্রের সাথে যুক্ত হয়েছিলেন, এবং মঞ্চ বলেন, টেলিভিশন বলেন, ওটিটি বলেন, বড় পর্দা বলেন, ওপার বাংলা এপার বাংলা, মানে সব মাধ্যমে কিন্তু আপনি সিগনিফিকেন্ট কিছু কাজ উপহার দিয়েছেন। তো আমি যদি ক্যারামের কথা থেকে ধরি, যে সেখান থেকে তো আপনি জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন, তো প্রায় 21 বছর বেশি সময় হলো যে আপনি তারকা। তো এত দীর্ঘ সময় ধরে এই অবস্থান ধরে রাখা, স্টারডম মেনটেন করা, কোনো শর্টকাট ফর্মুলা কি আছে যে অন্যরা অ্যাপ্লাই করতে পারবে? আমি আসলে এটা ধরে রাখার কোনো চেষ্টাই করি নাই, এটাই হয়তো ফর্মুলা। আমি যেটা ধরে রাখতে হবে বা সর্বনাশ ছুটে গেলে কি হবে, এই টেনশন, আমি আসলে টেনশন ভালোবাসি না, এই টেনশনের মধ্যে আমি যেতে চাই না। আমি কখনো ভয় হয় না যে আমার অবস্থান যদি হারায় যায়, আমি যদি অ্যাক্টিং করতে না পারি, আমাকে যদি সুযোগ না দেয়? না, হয় না, মানে আমি আসলে ভাবি নাই, আজকে গিয়ে হয়তো ভাবতে পারি, এটা আসলে ভাবি নাই আমি। তবে আমার যেটা মনে হয় যে আমি মুহূর্তটাকে, ওই গল্পটাকে, ওই চরিত্রটাকে ভালোবেসে যাচ্ছি, এবং সেটা কিন্তু আমি যে কারণেই আমার কাছে মনে হয় নাই, যেমন যমজেই একটা বৃদ্ধ চরিত্র করা, এর আগেও অরণ্য আনোয়ারের নাটকেও বৃদ্ধ চরিত্র আমি করেছি, যে অনেকেই হয়তো ভাববে যে এটা বৃদ্ধ ক্যারেক্টার আমি কেন করব, কিন্তু আমার কাছে সেটা কখনোই মনে হয় না। অভিনেতা হিসাবে আমি পারি বা না পারি, আমার ক্ষুধাটা আছে, আর চেটে পুটে খাওয়ার ক্ষুধাটা আছে, সকল চরিত্র, এই ইচ্ছাটা আছে।
তো এই চেটেপুটে খাবার জন্য আপনি কি না করেছেন, মানে আপনার অ্যাক্টিং ক্যারিয়ারে আপনি করেননি এমন কোনো কাজ নেই, কিন্তু একদম ঠান্ডা শীতের মধ্যে পানির ভেতরে ডুব দিচ্ছেন, কিংবা আপনি নদী সাঁতরে পুরা এখান থেকে সেখানে যাচ্ছেন, অনেক কিছুই তো দুইটা করেছেন। নাটকের স্মৃতি। হ্যাঁ, অরণ্যরে বোধহয় একটা আরো নাটক ছিল। একটা নাটকের নামটা ভুলে গেছি এই মুহূর্তে, কিন্তু আমি আর রিচি কাজটা করেছি। আচ্ছা। রিচি সুলাইমান। তো কখনো মনে হয় না যে এত পাগলামিটা না করলেও পারতাম? এই পাগলামিটা এই জায়গাটাতেই আসলে করার জায়গা। মানে পাগলামি তো ডেফিনেটলি পজিটিভ অর্থে আমরা অবশ্যই, বলছি। অবশ্যই। কারণ হচ্ছে যে পাগলামি ওই অর্থেই আমরা বলি যে যখন লয় হয়ে যাওয়া, মনে থাকে না যে আর ইয়েস আই হ্যাভ টু ডু এটা, এটা আমাকে করতে হবে, করলে শটটাই পাওয়া যাবে বা অ্যাক্টিংটা এরকম পাওয়া যাবে, সেই যে লোভ বা সেই যে প্রেম, সেই প্রেমটাই আসলে এই কাজটা করতে প্রলুব্ধ করে। আর একান্ত শারীরিকভাবে না পারলে তখন তো আর কিছু করার থাকে না। মানে ধরেন একদিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে অভিনয় ভুলে গেছেন, আপনাকে আর অভিনয় করতে হবে না, গুড ফিল করবেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার প্রতি অবশ্যই ছেড়ে দিতে হবে। আচ্ছা, না ধরেন আল্লাহর ইচ্ছে, কিন্তু আফসোস হবে না, অভিনয়কে মিস করবেন না যদি কখনো অভিনয় করতে না পারেন? আমি বুঝতে পারতেছি না রুমান। আমি বুঝতে পারছি, মানে অভিনয় আপনার মজ্জাগত, আপনি অভিনয় ছাড়া থাকতে পারবেন না। সেটা হয়তো 10-12 দিন আপনি একটু অন্য জায়গায় ঘুরে আসতে পারবেন, হ্যাঁ, কিন্তু এটা আমার হয়। আমি 10-12 দিন বা 15 দিন অভিনয় ছাড়া আছি, হ্যাঁ এক ধরনের, কিন্তু তারপরে আমার অভিনয় কিরাটা চলে আমার আসে। মনে হয় যে না আর, কারণ অন্য আর খুব খুব কাজ খুব একটা পারি না এই জন্যই। যে কারণে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে রান্নাটা শিখতে পারলে, মানে কিছু কাজ আছে যেগুলো পারলে কিন্তু বোর্ডমটা কাটে। যেমন আমি যদি রান্না পারতাম, তাইলে পারেন না? কিন্তু না, আমি রান্না পারি না। ডিম ভাজতে পারি শুধু, আচ্ছা, ডিম পোস্টও করতে পারি, সেদ্ধ করতে পারি। আর ইউটিউব দেখে একটা কি যেন ভাপে ডিম এরকম একটা শিখলাম, শিখে 1-2 দিন করলাম, তারপরে আবার ভুলে গেছি এটা। এটা গিনিপিগ হয় কারা, মানে কাদেরকে দিয়ে খাওয়াল আপনি? না ওই এটা তো রেগুলার করি না। আচ্ছা। ওই যেদিন ওইটা করলাম আমি খেলাম, খুব একটা ভালো হয় নাই, কিন্তু প্রশংসা করলো সবাই, স্টার হলে যা হয় আর কি, এই লোকেরটা প্রশংসা করতে হবে তাই। বাহ। তো বই পড়ার প্রসঙ্গ একটু আসে। আমি আপনাকে প্রায় দেখেছি যে শুটিং সেটে অনেকে থাকে না গসিপিং করে কিংবা এই ফোন নিয়ে ব্যস্ত থাকে, আপনি বই পড়েন শুটিংয়ের ফাঁকে, এবং সেটা শহীদুল্লাহ জহির হোক কিংবা আখতারুজ্জামান ইলিয়াস হোক, কিংবা আপনি যেখানে যেটাই ভালো পঠিত উপন্যাস আপনি সবই পড়েন। তো বই পড়া একজন অভিনেতার জন্য কতখানি জরুরি বলে আপনি মনে করেন? আমি যেই জায়গা থেকে ফলটা পেয়েছি অভিনেতা হিসেবে, সেটা হচ্ছে ধরো আমি একটা উপন্যাস পড়ছি, তো উপন্যাসে একটা চরিত্রের বর্ণনা দেয়া আছে। রাইট। তো সেই চরিত্রটা কেমন করে হাঁটে, তার গায়ের বর্ণ, তার শিক্ষা দীক্ষা, তার অর্থনৈতিক অবস্থা ইত্যাদি নানান অবস্থার মধ্য দিয়ে তো একটা চরিত্র উঠে আসে। জি। তো একটা বই যখন আমি পড়ি তখন কিন্তু ওই চরিত্রটাকে আমি একই সঙ্গে দেখতে থাকি, তার হাঁটা চলা দেখতে থাকি, এবং তার কথা বলার ধরন দেখতে থাকি, তার এক্সপ্রেশন দেখতে থাকি। সো এটা তো একটা বড় প্র্যাকটিস, আমি দেখে যাচ্ছি, হ্যাঁ, এবং সেটা আমার মতো করে কিন্তু দেখছি, ওখানে যা লেখা আছে সেই অনুযায়ী একটা আমারও কিন্তু একটা কল্পনা। ওই একই বই তুমি পড়লে কিন্তু আবার তুমি ঠিক একদম আমার মতোই দেখবে লোকটার চেহারা, তা হয়তো না। তো এটা একটা খুব ভালো প্র্যাকটিস। অবজারভেশন তো অ্যাক্টিংয়ের জন্য একটা খুব জরুরি জিনিস, কিন্তু একটা মানুষ জীবনে কত অবজার্ভ করতে পারে, আমাদের জন্য তো আরও কঠিন। আমি বাসে উঠতে পারবো না, কারণ বাসে উঠলে বাসের যে ক্যারেক্টারগুলো বাসে আছে, যাদেরকে আমি দেখার জন্য বাসে উঠলাম, তারাই অন্যরকম হয়ে যাবে তখন, তাদের কথা তো তাদেরকে আর আমার দেখা হলো না। মাছ বাজারে গিয়ে আমি আর ওই যে মাছ বিক্রি করছে আর যে কিনছে তাদের ক্যারেক্টারটাকে আমি আর দেখতে পারবো, তারা সচেতন হয়ে যাবে। কখনো ইচ্ছে হয় না ছদ্মবেশে তাদের মাঝে যাওয়ার? হ্যাঁ, আমি গেছিও কয়েকবার। তো এই অবজারভেশনটা তো ঘুরে ঘুরে খুব বেশি অবজার্ভ করা যায় না, কিন্তু বই এটা একটা বড় সুবিধা অবজারভেশনের জন্য, অবজার্ভ করার জন্য, ক্যারেক্টার বোঝার জন্য, ক্যারেক্টারকে ফিল করার জন্য। সো সেটা তো আসলে পড়া উচিত। আমি খুব বেশি তো পড়ি নাই, বা এখন আরও বেশি পড়তে পারি না, সময় কম পাই, একটা বই পড়তেই হয়। তারপরও এখন তো অনেকে বই পড়ার অভ্যাসটাই আসলে হারিয়ে ফেলেছে, সেখানে আপনি তো ধরে রেখেছেন, আপনি পড়ার যে তারুণ অনুভব করেন সেটাই তো অনেক বিশাল। না, সেটা যেমন আমাদের আমি কয়েকজনের কথা তো, তকির ভাই প্রচুর পড়ছেন উনি, জি। হাকিম ভাইকেও দেখতাম, হাকিম ভাইয়ের সঙ্গে কিন্তু একটা বই সবসময় থাকতো। বাহ। হাকিম ভাই
প্রচুর পড়তেন এবং প্রচুর পড়েন, এখন পড়েন। এবং সে কারণে না আপনাদের থেকে অনেক কিছু শেখা যায়, হ্যাঁ, এই প্রজন্ম অনেক কিছু শিখতে পারে। এবং কিছুদিন আগে আপনি একটি কথা বলছিলেন যে আমি আমাদের এটা খুব দেশে, বড় করে বলতে চাই না, কিন্তু এটা আনন্দের জন্যই করা উচিত। রাইট রাইট, আমার একটা বই, আমার তো একটা সিনেমা দেখতে গেলে তো আমার হলে যেতে হবে, জ্যাম ঠেলে, হল জ্যাম ঢিলে হলে গিয়ে টিকিট সিনেমা দেখুন, সেটা অবশ্য আমি চাই। এখন আমি সিনেমা মনে হচ্ছে সিনেমার বিপরীতে কথা বলছি, ওটা তা না। কিন্তু সিনেমা দেখতে গেলে আমি কিন্তু ওই টিকিট কেটে দেখছি, কিন্তু আমি কি দেখছি, সিনেমা দেখছি, কিন্তু ওই যেই পরিচালক আরেকজনের বানালো, যে, হ্যাঁ সেইটাই দেখছি, ওর বাইরে কিন্তু আমি আর কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমি একটা বই হাতে নিয়ে আমি কিছুক্ষণ, হয়তো যার অভ্যাস নাই তার এক পাতা দুই পাতা বড় লাগবে, কিন্তু সে ঢুকে গেলে সে কিন্তু একটা অন্য জগতে ঢুকে যাবে। সেটা কিন্তু তখন ওই লেখকের তৈরি এবং তার নিজের তৈরি সেই রকম ইমেজ সে দেখতে থাকবে। তো সিনেমার কথা যেহেতু তুললেন, তো আমি বলবো খুব পণ্ডিত হওয়ার জন্য না, বা খুব এনজয় করবার, আনন্দের জন্যই পড়া উচিত। কিছুদিন আগে আপনি একটি কথা বলেছিলেন যে আমাদের দেশে চারুকলার থেকেও মানে তুলনামূলক বেশি দরকার হচ্ছে ফিল্ম ইনস্টিটিউট করা। এটি কোন ভাবনা থেকে বলেছিলেন? সেটা হয়তো কথায় কথায় এসছে, চারুকলার থেকেও বলবো না, চারুকলা তো অবশ্যই দরকার, অবশ্যই দরকার, ভীষণভাবে। এটা তো আমারও ভীষণ প্রিয়। আমি খুবই বিস্মিত বোধ করি যে কেমন করে একটা ছবি হয়ে যায়, এটা তুলি রং, তার মধ্যে আলো ছায়ার খেলে। আমি সবসময় এইটা আমাকে খুব মুগ্ধ করে। এই মোবাইলেও যে মাঝে মাঝে ফেসবুকে দেখে না যে ছবিটা আঁকছে, আমি অনেকক্ষণ ধরে দেখতে থাকি, এই টান দিল তারপর একটা মানুষ হয়ে গেলো, এটা আমাকে খুব বিস্মিত করে। তো আমি ফিল্ম ইনস্টিটিউটের কথা বলছি, ওটা তো আমাদের চারুকলা ইনস্টিটিউট আছে, গুড, সেটা আরও উন্নয়ন হোক, কিন্তু ফিল্ম খুব ইনস্টিটিউট দরকার আমাদের জন্য। এই জন্য যে আমাদের এখানে আমার কাছে মনে হয় যে অনেক নির্মাতা এবং অনেক ডিওপি বা এই সেক্টরে কাজ করেন যারা, এরা অনেকেই তাদের ব্যক্তিগত এই সংশ্লিষ্ট বিষয়ের প্রতি ব্যক্তিগত প্রেমের কারণে তারা অনেক বড় পর্যায়ে এসছে। তারা হয়তো কোনো জায়গায় সেই স্কুলিংটা নেওয়ার সুযোগ পায়নি, কিন্তু তার ব্যক্তিগতভাবে এই বিষয়ের প্রতি প্রেমটা এত জোরালো যে সে এমন একটা জায়গায় আসছে। তো ইনস্টিটিউট থাকলে যেটা হয়, ইনস্টিটিউট থেকে আরও অনেক লোক বেরোতো, এবং সেটা ইনস্টিটিউটের মধ্য দিয়ে যে লার্নিংটা হয়, সেটা সবচেয়ে বড় লার্নিং হচ্ছে ডিসিপ্লিনের লার্নিং। আর শিল্পের ক্ষেত্রে তো শিল্পীর নিজস্ব বোধ, সেটা একদমই নিজস্ব, সেটা তার সঙ্গে ইনস্টিটিউটের জ্ঞান ট্যানগুলো প্লাস হয়তো করে, কিন্তু শিল্পীর নিজস্ব বোধ তো একদমই সেটা তার থাকতেই হবে। কিন্তু ইনস্টিটিউট দরকার হচ্ছে এই জন্যই, যেমন আমি যদি আমাদের নাটকের যে দল, সেই দলটাকে ইনস্টিটিউট বলি, তাহলে আমি বলবো যে আমার নাটকের দল আমাকে কি দিয়েছে হচ্ছে, কিন্তু অনেক অভিনেতাই আছেন হয়তো যারা থিয়েটার করেননি, কিন্তু আমি যখন একটা প্রসেসের মধ্য দিয়ে আসছি, এই যে থিয়েটারে যাচ্ছি, এই যে পরিশ্রম করছি, সবসময় ওর মধ্যেই আছি, এইটা কিন্তু আমাকে শুধু অভিনয় না, চরিত্র বিনির্মাণের ক্ষেত্রে যে সততা রাখতে হবে, যে না আমি একটু দর্শক ধরার জন্য একটু এরকম করি, হ্যাঁ, বা একটা খামাখাই একটা ম্যানারিজম যুক্ত করে দিলাম যাতে দর্শক আমার দিকে নজর দেয়, সেই রকম চিন্তা না করে যে ক্যারেক্টারটা আসলে কি, সেই বুঝে যে অভিনয় করা, সেই জিনিসটা কিন্তু আমার দল আমাকে তৈরি করে দিল চরিত্রায়নের ক্ষেত্রে। তো ইনস্টিটিউট থাকলে কিন্তু সেই জিনিসগুলো আমরা অনেক ছেলে পেলে পেতাম, অনেক মানুষকে পেতাম, ওটা খুব জরুরি আমার মনে হয়। এবং আপনি যে দলের কথা বললেন নাট্যকেন্দ্র, এবং আপনাদের প্রতিদিন শোনানো হতো যে আগে ভালো মানুষ হও, অলমোস্ট, তারপর শিল্পী হতে হবে। এবং আপনিও কিন্তু একবার আমাকে বলেছিলেন যে একজন নির্মাতারও কিন্তু সবার আগে উচিত ভালো মানুষ হওয়া। কিন্তু সব ভালো মানুষ কি ভালো নির্মাতা হয়, কিংবা সব নির্মাতাই কি ভালো মানুষ হয়? আপনি কোন কোন ক্রাইটেরিয়া বিবেচনা করে নির্মাতাদের চুজ করেন? সে নির্মাতা হোক বা না হোক সেটা পরের কথা, বা সে হতে পারলো কি পারলো না সেটা পরের কথা, কিন্তু তার একটা বড় অ্যাচিভমেন্ট তো হলো যে সে ভালো মানুষ হলো, তারপর সে আর কিছু নাই হলো, অসুবিধা কি? আপনি কোন কোন ক্রাইটেরিয়া বিবেচনা করে মানে নির্মাতা চুজ করেন? না, নির্মাতা চুজ করার তো বিষয় নেই, বিষয় তো আসলে গল্পটা দেখা, স্ক্রিপ্ট, হ্যাঁ, স্ক্রিপ্ট দেখা, চরিত্রটা দেখা, এবং চরিত্রটা আসলে আমি করতে পারবো কিনা, সুবিচারটা করতে পারবো কিনা, এটা হচ্ছে প্রথম কথা। তারপরে তো আসলে ডিরেক্টরের সঙ্গে কাজ করতে গিয়ে তখন বোঝা যায় আসলে এর সঙ্গে ভবিষ্যতে দৌড়াবো কি দৌড়াবো না। এমনও হতে পারে যে উনি অসাধারণ ডিরেক্টর, কিন্তু আমরা একসঙ্গে দৌড়াতে পারছি না, অন্য একজন শিল্পী হয়তো তার সঙ্গে দারুণভাবে দৌড়াতে পারছে, কিন্তু আমি পারছি না।
কিন্তু দৌড়ানোর জন্য আপনি মাঝে মধ্যে কিছু টেকনিক অবলম্বন করেন, যেগুলোর কথা আমি প্রায়শই আমার কানে চলে আসে, যে আপনি প্রচুর নির্মাতাদের হেল্প করেন এবং তারা কোনো না কোনোভাবে কাজটা যাতে শেষ করে সেজন্য আপনি তাদের পাশে দাঁড়ান। এবং অনেক সময় আমি সিরিয়ালের ক্ষেত্রে শুনছি, ধারাবাহিক নাটকে প্রথম দিন আপনি শুটিংয়ে গিয়ে দেখলেন যে হয়তো একটু অগোছালো অবস্থা, কিংবা হয়তো সব অভিনয় শিল্পীরা প্রপারলি স্ক্রিপ্টটা বুঝতে পারছে না, তখন আপনি সবাইকে ডেকে বলেন যে আজকে আমরা শুটিং না করি, আজকে আমরা সবাই মিলে একসাথে বসি, চলো গল্প করি। তারপর আপনি হয়তো ফ্লোরে বসে কিংবা সেই একসাথে বসে। সুযোগটা একটা সময় ছিল, আমি মানে না, আপনি করতে কিছুদিন আমি আগেও পছন্দ একবার করতাম। করেছেন। হ্যাঁ, মানে আমার কাছে মনে হলো যে যে একটা এর মধ্যে একটা গল্প, যে গল্পটা ভালো লাগলো, মনে হলো যে এই গল্পটা এরকম সময়ের মধ্যে করে ফেললে গল্পটা ধ্বংস হয়ে যাবে, তার চেয়ে গল্পটা তুলে রাখা ভালো। এবং সবাই মিলে যদি আমরা আসলে করতে চাই কি, নাটকটাই তো আমরা আলটিমেটলি চাই নাটকটা সুন্দর হোক, দর্শক দেখবে জি, এবং দর্শক আনন্দিত হবে, বা তার ভিতরে যে আবেগের ব্যাপারটাই ঘটুক না কেন, সেটা দর্শকের সঙ্গে আমি কানেক্টেড হতে চাই, তো এই নাটকটা কানেক্টেড হোক, এটা তো চাই। অবশ্যই। তো সেটা একা আমি ভালো অভিনয় করলে তো হবে না। ব্যাপারটা তো হবে না। সবাই, পুরো টিমকে ডাইভ দিতে পুরো হবে। টিমের অ্যাক্টিংটা ভালো হওয়া জরুরি। সেই জায়গা থেকে করি, আমি একা না, আমার মনে হয় আমার আগেও আমার অনেকে করতেন, এখনো অনেকে করে বলেই আমার মনে হয়। তো একটা সময় সিরিয়ালগুলো আপনার মনে হয় না যে অনেক জনপ্রিয় ছিল? যেমন আপনি যদি আপনার ছোটবেলা থেকে ধরেন যে এইসব দিন রাত্রি, ঢাকায় থাকি, বহুব্রীহি, অয়ময়, কোথাও কেউ নেই, কিংবা একটু পরে রঙের মানুষ, একান্নবর্তী, 69, 420, হাউসফুল, আপনার সিরিয়াল, FNF, আরও অনেক কিছু। কিন্তু এখন কিন্তু সেই অর্থে কি জনপ্রিয় হয়? এখন কয়টা সিরিয়ালের নাম আসলে আমরা মুখে মুখে শুনি? এর পেছনে কি দর্শক ব্যস্ত হয়ে গেছে, নাকি অন্য কোনো সমস্যা আছে নাট্যকার নির্মাতাদের? কারণ আপনি একবার বলছিলেন যে আপনি নাট্যকারদের নিয়ে একটি কর্মশালা করতে চান যদি সুযোগ হয় আর কি। না, আমি তো নিজে, আমিও যেহেতু একজন নাট্যকার, আমি সেখানে যোগ দিতে চাই। না আমি আমার আমার মনে হয় অনেক কিছুই তো মনে হয়, আমি তো নিজে লিখি না সেই জায়গা থেকে। আর তবে আমার কাছে একটা, এটা তিনটা ভাগ, আমরা যদি জি, জি। ওই সময়ের কথা বলি, তখন শুধু বিটিভি। জি, সো সেই নাটকগুলো তো দুর্দান্ত নাটক, কিন্তু তখন একই সঙ্গে আর একটা ব্যাপার ছিল যে ওই একটি টেলিভিশন, রাইট। সো মানুষ দেখতো। তবে একই সঙ্গে আমার এটা বিশ্বাস যে ওই নাটকগুলো এই সময়েও যদি ওইভাবে নির্মিত হতো, তাহলে এখনও মানুষ দেখতো। পরবর্তীতে আমরা যে 420, সরোরবাই 420, তারপরে লাভলুবাইয়ের, হাউসফুল কিংবা রঙের আমাদের মানুষ। রেদন রনি ফামির হাউসফুল, FNF 50-50, তারপরে ওই দিকে ঘর কুটুম লাভলুবাইয়ের, তার আগে লাভলুবাইয়ের রঙের মানুষ, এই কাজগুলো তো ভীষণভাবে দর্শক গ্রহণ করেছিল, ক্লিক করা কাজ। তো এখন কেন করছে না? তো আমি তো সেই সময় কাজ করেছি, এখনও কাজ করছি, জি, সো আমি পার্থক্যটা বলতে পারবো, আসলে বলতে পারবো। সেটাই এই শুনতে জন্যই চাই। এর পেছনে অর্থটা একটা বড় ব্যাপার, বাজেট। বাজেট। এখন বাজেটটা যে বড় ব্যাপার, সেই বাজেটটা দেবে কাকে? কি বলবো, আসলে সকলের সততা জরুরি এই জায়গায়। বাজেটটা তো দেবে একজন পরিচালককে। এবং পরিচালকের সেই জায়গার যে দৃঢ়তা, যে না, এই টাকার নিচে আমি এটা পারবো না, হবে না, সেটা তা সেই গার্ডসটা সেই থাকা উচিত। গার্ডসটা, এবং সেটা টেলিভিশনকে বোঝানো, জি, এবং টেলিভিশনেরও সেটা বুঝতে পারা যে ইয়েস, এটা লাগবে, এবং সেই অনুযায়ী ডিরেক্টরের সেই অনেস্টি নিয়ে আবার কাজটা করা, এবং তাতে, এবং আগে কাজগুলো তাই হয়েছে। 420-র কথা যদি বলি, এই যে রনি ফামি, ওদের প্রথম সিরিয়াল হাউসফুল, জি, তো ওই সেটা তো আমি ছিলাম, যে প্রত্যেকটা সিকোয়েন্সের পেছনে যে যত্নটা এবং গল্পটা নিয়ে ভাবা, যে ক্যারেক্টারগুলো কোথায় যাবে, এই ক্যারেক্টারের পরিণতি কী হবে, এই ক্যারেক্টার পরের পর্বে কীভাবে আসবে না আসবে, এগুলো নিয়ে যে ভাবা চিন্তা করা, সেই চিন্তার জায়গা থেকে অনেক সরে গেছি আমরা। কারণ সবার আগে কিন্তু আমি টের পাই, সবার আগে কিন্তু ডিরেক্টরই টের পাওয়ার কথা। মানে সে আমি অ্যাক্টিংটা করে আমি কিন্তু বুঝি, ও ফাইন, আমি যা করতে চেয়েছিলাম সেটা পেরেছি, মানে আমি স্যাটিসফাইড। তা আমার যেহেতু ভালো লেগেছে, তো সেই ভালো লাগা আমি প্রায়ই বলি যে আনন্দ সংক্রামক ও ছড়াবেই। হ্যাঁ, প্রবোধ চৌধুরীর কথা। হ্যাঁ, জি, তো সাহিত্যে খেলা প্রবন্ধের নাম। জি, তো এই যে সংক্রামক, ওটা ছড়াবেই তো। জি, তো সেই আমি তো আনন্দিত হচ্ছি না, অথবা আমাকে আনন্দিত হতে দিচ্ছে না, সিস্টেমটা এরকম হয়ে যাচ্ছে।
তো আপনি খুব সুন্দর একটা মডেলের কথা বলছিলেন যে 13 পর্ব করে হ্যাঁ হ্যাঁ করা হোক, সবাই একসাথে আমরা বসুক। যদি এইভাবেই কাজ করি যে না ঠিক আছে একটা স্ক্রিপ্টের ওকে, ধরো তুমি প্রোগ্রাম হেড বা কর্তা ব্যক্তি একজন, তুমি তোমার কাছে আমি আসলাম একটা গল্প নিয়ে, গল্পটা এই সঙ্গে সঙ্গে তুমি হ্যাঁ হ্যাঁ করেন না বলে তুমি যে ঠিক আছে 5 পর্বের স্ক্রিপ্ট, আমি 5 পর্বের স্ক্রিপ্ট নিয়ে তোমার সঙ্গে বসলাম, তো এই সিটিংয়ের মধ্যে আচ্ছা ঠিক আছে 5 পর্ব ভালো লাগছে, তো ঠিক আছে এখন তাহলে 10 পর্ব, ঠিক আছে 10 পর্ব নিয়ে আবার বসলাম, দারুণ, তারপরে 13 পর্ব, তারপরে আমি বলি যে গ্যাস এটা হবে, এই যে এটা হবে এটা বুঝে তারপরে নামাটাই ভালো। জি। কিন্তু আমার মনে হয় না যে আমরা সেটা বুঝে তারপর নামছি। আমার মনে হয় এক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে সবার মনোযোগ, সততা হ্যাঁ, এবং সব মাধ্যমের আর কি, সবার যে যেখানে আছে সেটা জরুরি। কারণ ফুলগুলো আছে, শুধু মালা গাঁথাটা একটু এবং সুন্দর আমি করে আমি করা উচিত। কখনোই মনেই করি না যে সিরিজ ক্লিক করবে না, হিট করবে না, মানুষ দেখবে না, এটা আমি এখনো মনে করি না। অবশ্যই অবশ্যই দেখবে মানুষ। আমরাও সেটা বিশ্বাস হ্যাঁ, করি, আমি কারণ বিশ্বাসই আমাদের দেশে করি। ট্যালেন্টেডের অভাব নেই কিন্তু ব্যাপারটা আসলে। হচ্ছে যে এই কাজটা করতে এই টাকাটা লাগবে, জি। সেটা দিতে হবে, এবং যিনি সেই টাকাটা নেবেন তাকেও সেটা সেই চেষ্টাটা করতে হবে at least, সেইভাবে বানানোর জন্য। ব্যাস। শিল্পীদের প্রসঙ্গে আবার আসি, যেহেতু আপনারা থিয়েটার থেকে এসেছেন, আপনাদের অসম্ভব একটা ডিসিপ্লিন আছে এবং আপনারা অনেক কিছু স্যাক্রিফাইস করে কিন্তু স্যাক্রিফাইস করতে করতে কিন্তু এই পর্যায়ে এসেছেন। কিন্তু এখনকার অনেক শিল্পীদের দেখা যায় যে এসেই অনেক কিছু পেয়ে যাচ্ছে এবং শুধু অভিনয়ের বাইরেও তাদেরকে আরও অনেক বিষয়ে ধ্যান দিতে হয়, সেটা সময়ের দাবি হতেই পারে। কিন্তু হয় না যে আমাদের বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন যারা, তারা একসময় বলতেন যে পোলাপাইনের হাতে টাকা দিস না নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এইসব কি হচ্ছে, মানে কোনোভাবে অন্যান্য জিনিস কি তাদের ক্ষতিগ্রস্ত করছে কিংবা লক্ষ্য থেকে একটু পিছিয়ে দিচ্ছে? মানে ব্যাপার হচ্ছে যে ওই আমি আমার তৃপ্তিটা কোথায় আর কি, আমি যদি খুব দ্রুত পেয়ে যাই আর কি, জি। আমি এই কফিটার এই 2 ধরনের স্বাদ হতে পারে, এই একই যেভাবে বানিয়েছে সেভাবেই, যখন এটা খাওয়ার জন্য আমার তৃষ্ণাটা অনেক তৈরি হবে, আমি বারবার বলছি যে একটু দাও একটু দাও একটু দাও, দিচ্ছে না, তারপরে আমি মানে এটা আমার লাগবেই, তারপর আমাকে দিল, তো তখন আমি যে এটার স্বাদটা চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে যে স্বাদ পাবো, আর আমি ঢোকার সঙ্গে সঙ্গেই কেউ একজন কফি এনে এরকম দিচ্ছে আর আমি নিয়ে চুমুক দিলাম, একই জিনিস, স্বাদ আলাদা। হ্যাঁ, তো ওই ওই লালনের কথা, অমৃত মেঘেরও বাড়ি মুখের কথাই কি মেলে রে চাতক যদি স্বভাব না হলে, তো স্বভাব না হলে, তো ব্যাপার হচ্ছে যে ওই চাতকই জানে আসলে মেঘের বাড়ির টেস্টটা কি, কারণ ও চাঁদ মেঘের দিকে তাকিয়ে চাইতে 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 তারপরে মেঘ বুঝলো যে না, না দিলে হবে না। সো আমার কথা হচ্ছে যে এই যে তুমি যেটা বললা যে এসেই পেয়ে যাচ্ছে, আসল ব্যাপার হচ্ছে যে পাওয়া তো একটা, আমি আমাকে দেখছে লোকজন বা আমি অভিনয় করছি, টাকা রোজগার করছি, এই পাওয়াটা পাওয়া কি না, পাওয়াটা হচ্ছে ওইটা যে আমি একটা শর্ট দিলাম, শর্ট দেওয়ার পরে ইয়েস এটা হয়েছে, ইয়েস, রাইট। এবং এই যে শটটা দিলাম আমি যে চরিত্র অনুযায়ী আমার যে ভাবনা যে এইটা হওয়া উচিত ছিল সেটা আমি করতে পারলাম, পাওয়া হচ্ছে ওইটা, তাইলে সে তৃপ্তিটা পাবে, নাইলে খালি চুমুক দেওয়া হবে, তৃপ্তি পাওয়া যাবে না। এই চুমুক তৃপ্তির কথা হলো যে আপনি আমাকে একবার একটি কথা বলেছিলেন যে তুমি যদি রোম্মান গ্রামে ক্ষেতের মাঝখানে আইল দিয়ে খুব কষ্ট করে রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে তুমি বাসায় এসে একটা লেবুর শরবত খেলে সেই তৃপ্তিটা যে পাবে, আমি এসি রুমে বসে একটা লেমন জুস অর্ডার করলাম, সেই তৃপ্তিটা পাবো না। কষ্ট করে একদমই, কিছু পাওয়ার একদমই সার্থকতা হলো। একদম ওটা ওটা লাগবে, আসলে লাগবে ওই জন্যই, তার তৃপ্তির জন্যই লাগবে, যিনি অভিনয় করছেন তার তৃপ্তির জন্যই ওই শ্রমটা লাগবে, শ্রম এবং একই সঙ্গে ওই বিষয়ের প্রতি প্রেম, এটা লাগবে, নাহলে অর্থ রোজগার হবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু হবে, কিন্তু আসল জিনিস হবে না। মোশাররফ ভাই, আপনার তো অনেক গুণ, আমরা অনেক কিছুই জানি, দোষ কি আছে আপনার? আমি খুব একটা এই সময়ের জন্য সামাজিক না, যেমন আমি এটা তুমি নিজেও জানো যে আমি আমার একটু, এটা আমি বলিও সব জায়গায় যে ভুলও না, এটা একটা আমার ছোটোবেলা থেকেই আছে, সেটা ছোটোবেলা আরও তীব্র ছিল, এখন অনেক কমে গেছে, কিন্তু আমি ফোনটা আমি অনেক চেষ্টা করেছি এটা শুধরানোর জন্য, কিন্তু এটা পারি নাই এখন। হ্যাঁ, এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ সবার যে মোশাররফ করিম ফোন ধরেন না। কিন্তু আমার হয় কি ওই ওই
চেষ্টা করব এটা ঠিক করে ফেলতে, আমি না পারলেও। একজন ম্যানেজার থাকা হ্যাঁ, উচিত। এরকম। আর আমি ফোনে বেশিক্ষণ কথা বলতে পারি না, মানে সেটা মেয়েদের সঙ্গেও না। মানে আছে না যে মেয়েদের মানে প্রতি তো বিপরীত পুরুষ কিছুর হিসাবে প্রতি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ যে থাকে। আকর্ষণ, আমি ফোনে খুব বেশিক্ষণ কথা বলতে পারি না। আমার দুই কথা পড়ার পরে মনে হয় যে ফোনটা হচ্ছে 3-4 কথা আর কি, রাইট। এর বেশি না। আমি কিন্তু আপনার দলেরই লোক আর কি, যাই আচ্ছা, হোক। good. Thank you. কিন্তু হয় না যে আপনাকে নিয়ে প্রত্যেকেরই তো কিছু হেটার্স থাকে, প্রত্যেককে নিয়ে তো কিছু ক্রিটিসিজম হয়। আপনি আপনার সমালোচনাকারীদের কিভাবে দেখেন? আমি আমার আমাদের তো এখানে এই সমালোচনা, তো আমিও যদি তোমার সমালোচনা করি, সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমি তোমার ভালো চাই কি না সেটা ইম্পর্টেন্ট। আমি সমালোচনা করলে তোমাকে ভালোবেসে যদি সমালোচনা, ভালো আগে তো ভালোবাসতে হবে, জি। তারপরে সমালোচনা। জি। আমি তো ভালোই বাসি না, তাহলে সেটা সমালোচনা হবে না, তাহলে সেটা নিন্দা। শুধু ঘৃণা প্রকাশ জি। করা। ভাল লাগে না আর কি, কেন জানি না। সো এইটা একটা। আর একটা হচ্ছে যে হ্যাঁ, তবে সমালোচনার প্রথম ধাক্কা কিন্তু সবসময় তিক্ত, মানে আমি আমার কথা বলি। কিন্তু যদি ধৈর্যটা ধরা যায় যে এই মুহূর্তে তুমি একটা আমাকে কথা বললা, তা আমার এটা ভালো লাগলো না কিন্তু রোমান, কিন্তু আমি যদি একটু ধৈর্যটা ধরতে পারি, তোমার এই কথাটা হয়তো আমাকে বারবার খোঁচাবে এবং আমার ওই জায়গাটায় আমার ডেভেলপমেন্ট ঘটবে। এরকম আমার ঘটেছে অনেক ক্ষেত্রেই। এটা কিন্তু খুব দামি কথা বলেছেন, এইভাবে ভাবি না। মানে প্রাথমিক ধাক্কাটা প্রাথমিক সামলানো একটা উচিত। ধাক্কা, এ কথা নিতে পারা যায় না তো। হ্যাঁ, কিন্তু তারপরে এটা বারবার তুমি যদি সঙ্গে সঙ্গে একদম ক্ষেপে না যাওই না, আচ্ছা লোকটা কথা বলছে, ওকে ঠিক আছে দেখি, কিন্তু তোমার মনের ভিতর কাজ করবে যে বললো এই কথাটা, আবার নিজের সঙ্গে নিজের কথোপকথনে না, কথা হচ্ছে খারাপ বলছে তাও তো না, কথাটা তো যুক্তি আছে, আবার মনে হবে যে কিন্তু এভাবে না বললেও পারতো, আবার মনে হচ্ছে যে আবার নিজে বলে যে এভাবে না বললে পারতো, কিন্তু কথাটা সত্য, সেটা বলবেই বা না কেন। হুম, এইরকম নিজের সঙ্গে অনেক বোঝাপড়া, সওয়াল জব হ্যাঁ। হতে থাকলে, তো সেখান থেকে কিন্তু একটা সেই development সময় ঘটে। কোথায় মোশাররফ ভাই? হয়। আমরা মোবাইল নিয়ে এত থাকি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেগুলোটা আমাদের ডিস্ট্র্যাক্ট করে, আমরা সেই বিষয় নিয়ে ভাবতেই পারি না। মোবাইল নিয়ে সব জিনিসেরই তো খুব পজিটিভ নেগেটিভ সব বিষয়গুলোই আছে। মোবাইলের এই যে ফেসবুকের অনেক পজিটিভ দিকই আছে, তো সেগুলো তো আছেই, খুঁজে নেওয়া যায় পজিটিভ দিক। কিন্তু নেগেটিভ দিক যেটা হচ্ছে যে ওই যে একটু আগেই কথা বললাম, যে আমি একটু যদি আমার প্রায় মনে হয় যে লিভ অ্যান্ড লেট লিভ, ডোন্ট ডিস্টার্ব। বাঁচো এবং বাঁচতে দাও, ডিস্টার্ব করো না। তুমি জানো না যে তুমি যে একটা কথা, বা আমি জানি না, আমি একজনকে লিখে ফেললাম একটা বাজে কথা, জি, সবার মনের ধরন তো একরকম না। রাইট। ওই তোমার একটা বাজে কথা একটা লোকের আয়ু কমিয়ে দিতে পারে, তার সারাটা দিন মন খারাপ থাকতে পারে, সে কাঁদতে পারে, তার হয়তো কোনো দোষ নাই, তুমি একটা কথা লিখে দিলা, তার ভেতরে গিয়ে লাগলো। সো এটা একই সঙ্গে রিসিপ্রোকালও, রাইট। সেটা যে কোনো না কোনোভাবে তোমারও কোনো মানে আর কিছু না হোক, তোমার তো চারিত্রিক ক্ষতি হলো, তুমি এটাকে মানে এই এটাকে আনন্দ বলবো না, মানে এইটা করে তো আমরা কোনো একটা ক্ষোভ মেটানো বা কিছু একটা একটা কোনো বহিঃপ্রকাশ, নিজের কোনো একটা অস্থিরতা বা পৈশাচিক আনন্দ হয় অনেক। পৈশাচিকের সঙ্গে আনন্দ শব্দটা যায় না আসলে। এটা কী শব্দ যায় সেটাও আমি পাচ্ছি না আসলে, পৈশাচিকতাই আর কি। তা ওই জায়গা থেকে যদি বের হতে পারে, তাহলে তারই মুক্তি ঘটবে। যে আমি একটা লোকের না জেনে না বুঝে, পুরোটা না জেনে আমি একটা খারাপ কথা না লিখি। যেমন না জেনে না বুঝে কিছু কথা আপনাকে নিয়ে বলে, সেটা আমি বলি যে অনেক এক্সপেন্সিভ, একদিনে এত টাকা নেয় মোশাররফ করিম। কিন্তু আমি যেটা জানি যে আপনি কখনো কারো কাছে টাকা চান না, না, না। মার্কেট ঠিক করে যে আপনি এখন পর্যন্ত কত। চাই নাই আমি, কখনোই না, কখনোই না। তো এটা এইসব আবার কথাকে আমার আপনি producer কিভাবে? হ্যাঁ। না, এইগুলো তো গল্প আচ্ছা। তো চালু হয়, নানান ধরনের গল্প মানুষ বলতেও পছন্দ করে, এই আর কি। তারপরে আপনাকে নিয়ে বেশ কিছু হয় না যে যেহেতু আপনাকে বেশি টাকা দিতে হয় বলে অনেক নির্মাতা বলেন, আপনার সাথে কাজ করেন হচ্ছে নতুন কিংবা ইম্যাচিওর, যারা একটু মাত্র কাজ শুরু করেছে এবং তাদেরকে কম টাকা দিতে হয় আর কি। তো আপনি কিভাবে এই নতুন অভিনয় শিল্পীদের সাথে রেগুলার মানিয়ে চলেন শুটিং সেটটা? এটা তো মানায় তো চলতেই হবে আসলে।
মানে ব্যাপার হচ্ছে যে একটা নাটকে কাজ করছি, তুমি অ্যাক্টর, আমি একজন অ্যাক্টর। তা আমি হয়তো 2 দিন আগে থেকে কাজ করছি, জি, আর তুমি খুব ভয়ঙ্কর বাজে লোক বা বেয়াদব না হলে ভিন্ন কথা, বেয়াদব হলে ভিন্ন কথা, আর না হলে তো কোনো অসুবিধার কিছু নাই। জি, বরং আমি যদি মনে হয় যে আমার এই কাজটা করতে গিয়ে এই ছেলেটা বা এই মেয়েটা এই কাজটুকু করতে পারলে ভালো লাগবে। জি, কারণ এই পরশু দিনই কাজ করছিলাম, গতকাল পরশু দিনই কাজ করছিলাম জাভেদ গাজী, আমাদের একজন অ্যাক্টর, জি, ওকে মোটামুটি এখন অনেকেই চেনে। তো একটা কথা বর্ণনা দিতে গিয়ে ও স্বপ্ন দেখেছে সেখানে একজন দরবেশ আসে, দরবেশ এসে ওকে এই বলে, তো বলে যাচ্ছিল না, হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই মুহূর্তে যদিও মানে যে আমি ঘুমিয়ে আছি, গভীর ঘুম, দরবেশ আসলো এসে বলে ওঠ, আমরা যে দরবেশের টোনটা যদি একটু অন্যরকম করে দেয় তাহলে কেমন হয়। তো ওরা বললাম যে তুই এই জায়গাটা করতে পারিস, যে তুই তো একদম গভীর ঘুম, গভীর রাত, আমি ঘুমিয়ে গেছি একদম ঘুম, ওঠ, আমি লাফ দিয়ে উঠলাম। বলা যে হঠাৎ করে ভোকালটা চেঞ্জ হয়, আবার একটা চেঞ্জ আসলো। তারপর তুই হয়তো বললি যে না না ভাই এটা, আমি বললাম তো গলা এরকম করলি কেন, যে না আমার গলা না, এটা দরবেশ এভাবে বলছিল, সেই জন্য আমি গলাটা এরকম বললাম, যে ঠিক আছে ওইটা দরকার নাই, তুই তোর গলাই বল, ওই গলাটা ভয়। তো এই যে একটা ইম্প্রোভাইজ, আমরা একটু বন্ধুর মতো আলাপ আলোচনা করে নিলাম, আমার মাথায় এটা আসলো, এটা আমি ওকে বললাম, জি। ডিরেক্টর অ্যাকসেপ্ট করলো যে না এটা ভালো হবে। এইভাবে তো আসলে কাজ। আমি প্রসঙ্গটা এই কারণে Plus করে। তুললাম যে ইয়াং অ্যাক্টররা যারা আপনার সাথে কাজ করে তারা কিন্তু বেশ প্রভাবিত হয় এবং তারা মোহাবিষ্ট হয় আপনার দ্বারা। চক্করে যদি আমি ভালোবাসে। শাশ্বত দত্তের কথা ধরি, কিংবা আরো অনেক অভিনয় শিল্পী আছেন, তানিয়া বৃষ্টি যখন রেগুলার কাজ করছেন, আরো অনেক অভিনয় শিল্পী, মোনালিসার কাছে আমি অনেকবার শুনেছি যে মোশাররফ ভাইয়ের কাছ থেকে আমি অ্যাক্টিং শিখেছি, জেনেছি, এরকম অনেকেই। তো এই বিষয়টা আমার বেশ ভালো লাগে যে আপনি নতুনদের সবসময় এনকারেজ করেন। ওইটুকু সময়ের মধ্যে তো কি শেখানো যায় বোঝা যায়, আমার যা মনে হয় তাই বলি যে এটা করতে পারো, এই আর কি। ক্রিয়েশনের কিছু বন্ধাত্ব আছে, এক এক সময় এক একটা ট্রেন্ড থাকে, যে কিছু কিছু নাটক হয় যে তেরা প্যারা কিংবা ঘাউড়া, ওই বউ নামেই চলতে জামাই শ্বশুর বাড়ি, এই টাইপের অসংখ্য নাটক হচ্ছে, এবং আপনারও এরকম বেশ কিছু নাটক রয়েছে, যেমন জায়গায় খায় জায়গায় জায়গায় ব্রেক, break, এরকম কিছু নাম। তো এগুলো দেখে অনেকেই লিখে কিংবা বলে যে মোশাররফ ভাইকে টাকার অনেক অভাব। বা এটা ঠিক রুচিশীল না, রুচিসম্মত না। আপনার ব্যাখ্যাটা কি? আর নামের ক্ষেত্রে ব্যাখ্যাটা হচ্ছে, অনেক নাম আছে যে আমাদের যেটা হয় চট করেই তো আমরা সব কিছু নিতে পারি না। জি, নামের এইটা হচ্ছে মানুষের অভ্যস্ততা। যেমন আমার নিজের কাছেই ঘাউরা মসজিদ, তো মসজিদের আগে ঘাউরা শব্দটা দিতেই হবে, না দিলে কি হয় না, শুধু একজন মসজিদ দিলে কি হবে না, ঘাউরাটা কেন লাগাতে হচ্ছে? কারণ ঘাউরা লাগালে হয়তো চিন্তা করছে যে এতে দর্শক একটা বাড়তি আগ্রহ তৈরি করতো। এখন এই ঘাউরা শব্দটা কি নাই নাকি আছে? আছে তো। আচ্ছা, ঘাউরা শব্দটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি, যে ঘাড়তেরা, গোয়ার। তো আমি যদি চন্দ্রবিন্দুতে গোয়ার মসজিদ লিখতাম বা গোয়ার গোবিন্দ মসজিদ লিখতাম, তাহলে কি হতো? খুব খারাপ লাগতো? না, তাহলে এটা কিন্তু দৃষ্টিভঙ্গির ব্যাপার, দুইটি শব্দই কিন্তু ঠিক আছে। যেমন আমরা যদি বলি যে চেরাগালি, জি, ধ্বনিগতভাবে অনেকের কাছে শুনবে চেরাগালি একটু কেমন লাগে, রাইট, হ্যাঁ? তা আমরা যদি বলি তার নাম দীপেন বা দীপ্ত, তো তাতে কি মনে হয়? অর্থ কিন্তু কাছাকাছি, চেরাগ মানে তো আলো। তবে কোনো বিষয়টা হচ্ছে যে আমার উদ্দেশ্যটা কি। বিনোদন দেয়া এবং না, থাকে না যে উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি যখন খুব মানে একদম জোর করে কাজটা করছি, সেটা আমারও পছন্দ হয় না। যেমন জায়গায় খায় জায়গায় ব্রেক, এইটা আমার নিজের কাছে, আমার ওই যে যারা ইঁদুর মারে, আমার কাছে মনে হচ্ছে যে এটা একজন খুব যে বিজ্ঞাপন নির্মাণ করে বা ওইটার স্ক্রিপ্ট লেখে, তাদের অনেকের মাথায় কিন্তু এরকম অদ্ভুত একটা লাইন নাও আসতে পারে, যে জায়গায় খায় জায়গায় ব্রেক। এই লাইন দুটোর কিন্তু একটা দম শক্তি আছে। শক্তি আছে কিন্তু। জি, হ্যাঁ, তবে আমার কাছে অনেক নামের ক্ষেত্রে অনেকেই এই যে দর্শক ধরার একটা প্রবণতা তো থাকেই, যে তাড়াতাড়ি ধরে ফেললাম, একটা ঘাউরা লাগাই দিলাম,
বা আমার তো মাঝে মাঝে এরকমও মনে হয়েছে, আমার নিজের ক্ষেত্রেই ঘটেছে। আমার একটা নাটকের নাম বিরস কাব্য, পরে সেই নাটক দেখি আমি ইউটিউবে দেখি নাটকের নাম বউয়ের জ্বালা। কারণ বউয়ের জ্বালা লিখলে মানুষ বেশি দেখছে, হ্যাঁ। তো একটা পর্যায়ে বউয়ের জ্বালা দিলেও অসুবিধার কিছু বোধ করছি না, কিন্তু যে নাটকের নাম নাট্যকার বিরস কাব্য লিখেছেন তাকে বউয়ের জ্বালাতে পর্যবসিত করতে হবে, সে লেভেল কোম্পানি হয়তো ফিল করেছে যে বিরস কাব্য ওয়ার্ডটাই অনেকে বুঝবে না, আমি ইজি কোনো নাম দিয়ে দিই, হ্যাঁ। তো গিমিকের জন্য হয়তো অনেকে কিন্তু সেই ইজি নামটা মানে আমরা যে কথাটা বারবারই বলতে, শিল্প হয়ে ওঠা, একটু সুন্দর হয়ে ওঠা। যেমন রুচিশীল। আমার কাছে যে কচিবের একটা নাটক যাচ্ছে কোথায় জানি না আমি, তেল ছাড়া পরো, আমাদের এখানে আমার কাছে নামটা ভালো লাগে, তেল ছাড়া পরো। কচিবের সবগুলি নাটকের নামই, যেমন তার নো কোশ্চেন নো অ্যান্সার একটা সিরিজ করেছিলাম, আসিতেছে দুটি মন দুটি আশা, মানে নামেই কি দারুণ। তা আমি আমার নিজের ক্ষেত্রেও মনে হয় যে এই নামগুলো, এই বিষয়গুলো তো দর্শকদের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা দরকার, এটা আমরা চাই। এখন একই সঙ্গে ব্যাপার হচ্ছে আমরা ব্যবসার ব্যাপারটা তো আছে। এখন আমি যদি সেলসম্যান হই, আমার কাছে আমি গুড সেলসম্যান, আমি যদি রুচিশীল সেলসম্যান যদি হই, একটা মেয়ে আসছে আমার কাছে একটা শাড়ি কিনতে, সে এসে বলতেছে যে আমাকে একটা এইরকম একটা গোলাপি রঙের একটা শাড়ি দেন, হাওয়াই মিঠাই কালারের এই শাড়ি, একটা যে শাড়িটা হয়তো মানে আমার দৃষ্টিতে খুব বেশি সুন্দর না, বা খ্যাত যদি বলি, মানে মানে রুচিগতভাবে ওটা অত উন্নত না। তা আমি ভালো সেলসম্যান হলে আমি কিন্তু বলবো যে হ্যাঁ গোলাপিই আছে, গোলাপির সঙ্গেই আমি হয়তো একটা অন্য একই সঙ্গে কালারের কম্বিনেশন এমনভাবে করা আছে যে যেইটা চমৎকার, যেটা ওই মেয়েটা জীবনেও দেখে নাই, সেটা তাকে আপনি একটু দেখেন এটা একদম ওই গোলাপির সঙ্গে যদি আমি অন্য একটা মিক্স করে যে দিলাম, এবং সে এটা প্রথম দেখলো যে আরে এটা তো দেখি নাই আগে, এটা তো অন্যরকম। এই কিন্তু আমি সেলসম্যান হিসাবে কিন্তু একই সঙ্গে আমি ব্যবসা করলাম, একই সঙ্গে আমি সৌন্দর্য বিক্রি করলাম। আমি টপিকটা এই কারণে উঠিয়েছি যে আমার মনে হয় নির্মাতাদের এই জায়গাটা নিয়ে একটু ভাবা উচিত যে ঠিক একই আছে সঙ্গে আমি ব্যবসা করবো, একই সঙ্গে আমি সৌন্দর্য, আমি কিছু বোধও দেবো মানুষের মধ্যে, এটা খুব জরুরি। একটা মানুষ সারা জীবন, আমি যদি বলি যে হ্যাঁ না মানুষ গুড় খেতে পছন্দ করে, হ্যাঁ ভাই মানুষ পছন্দ করে গুড়, আমি গুড় বিক্রি করছি, অসুবিধা কোথায়? তা আমার কথা হচ্ছে যে তাইলে তুমি গুড় বিক্রেতা, তুমি যদি মানুষ গুড় পছন্দ করে যে কোনোদিন গুড়ের সন্দেশ খায়নি, তুমি হচ্ছে সৃষ্টিশীল তখন যখন তুমি গুড় দীর্ঘকাল ধরে বেচছো, যেন নতুন কিছু করতে হবে, নতুন কিছু, তুমি একটা গুড়ের সন্দেশ বানাইলা, একটা মানুষকে খেতে দিলা, সে মানুষ খাবে, এটা কী রে ভাই, এটা গুড়ের সন্দেশ, তাই নাকি, কেমন লাগে, ওরে বাবা এই জিনিস তো আগে খাই নাই, এটা দরকার। আমি শিল্পী হিসাবে আমার এটা দরকার যে আমি সবাই গুড় খেতে চাই, আমি গুড়ই মানে খাওয়াই যেতেছি, এটা আপনি তো একসময় খুব খোর ছিলেন, যে চা খোর, পান খোর, কাচ্চি খোর, ঘুষ খোর, আরো কি ঝাল খোর, আমাদের আশরাফুল চঞ্চলের লেখা, হ্যাঁ আমার পছন্দের একজন রাইটার একদম। এবং নাটকগুলো বেশ জনপ্রিয় হয়েছিল এবং আপনি পুরস্কারও পেয়েছিলেন। আপনার কি মনে হয় যে ব্যক্তি জীবনে আপনি কি খোর, কাদের সাথে আড্ডা? আমার পুরনো বন্ধুদের মধ্যে যাদের সঙ্গে এখন আমার আড্ডা, আমাদের দলের তুহিন, ফজলুল কবির তুহিন, ইউসুফ হাসান অর্ক, এই দুইজনের সঙ্গে বিশেষভাবে হয়। আর একজনের কথা মনে করতে চাই, ও ছিল আমাদের আড্ডায়, ও তো চলেই গেল, তানভীর। আপনাকে নিয়ে কিংবা আপনাদের মতো অনেককে নিয়ে কিছু মানুষের অভিযোগ আছে যে হয় না যে আমরা দেশের বাইরের অনেক জনপ্রিয় অভিনেতাদের দেখে খুব ভালো স্ক্রিন প্রেজেন্স দিয়ে তারা উপস্থাপনা করছে, কিংবা তারা স্ক্রিনে যেরকম এন্টারটেইনার বাস্তবে সেরকম, কিন্তু আমাদের দেশে খুব একটা সেরকম দেখা যায় না। আমরা যদি আফজাল হোসেনের কথা ধরি, বরেণ্য অভিনেতা, তিনি খুব ভালো উপস্থাপনায় নাম করেছেন, সুনাম করেছেন, কিন্তু আপনাদের কাউকে সেভাবে দেখা যায় না। আপনি করেছিলেন একবার, এবং দেখা যায় যে পান থেকে চুন খুসলেই কিছু মানুষ হচ্ছে বিতর্কের একটা অবতারণা তৈরি করে। আপনি কি সে জায়গা থেকে এখান থেকে দূরে থাকেন? মানে উপস্থাপনা যে আগে কখনো করা হয় নাই তা না, কিন্তু যখন মানুষ আমাকে চিনেছে তারপরে আর সেই অর্থে করা হয় নাই, এ হচ্ছে বিষয়। আর উপস্থাপনা করা ব্যাপার হচ্ছে একটা অনুষ্ঠানে দায়িত্ব নেওয়া, তো সেই সময়টা তো আসলে পাচ্ছি না, মানে আপনি আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় আমি এনজয় করবো আর কি। অবশ্যই, কারণ আপনি স্ক্রিনে যেরকম সবাইকে এনজয়টা দেন,
যেটা বললেন না, রেসিপ্রোকাল, আপনি নিজে এনজয় করেন বলে কিন্তু আমরা বিনোদিত হই। সেরকম আপনি যদি ভালো কোনো প্রোগ্রাম করেন, সেটা কপিল শর্মা যেরকম করছে, কিংবা আমরা শাহরুখ খানকে যেরকম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে দেখি, আমার মনে হয় যে আপনিও খুব ভালো করবেন, কারণ আপনি মেরিল প্রথম আলো পুরস্কার বেশ কয়েকবার করেছিলেন এবং আপনি বেশ ভালো করেছিলেন। বেশ ভালো করি নাই, কারণ একটা কার্ড দেওয়া থাকে, তাতে লেখা থাকে, ওইভাবেই বলতে হয়। তো সেটাও ব্যাপার না, সেভাবেই বলা যায়, কিন্তু বেশ ভালো করি নাই। কিন্তু এটা আমার মনে হয় যে এটা করা যায়, এটা তো করতে পারলে ভালো হলো, সবাইকে ভাবতে এটা বলবো এটা আপনাকে আলাদা। নিয়ে। আমরা এই যে পুরস্কারের প্রসঙ্গ তুললাম, পুরস্কারের প্রসঙ্গে আসি। আপনি মেরিল প্রথম আলো পুরস্কারে পুরুষ অভিনয় শিল্পীদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চবার আপনি পুরস্কার পেয়েছেন, 11 বার। তো যেটার আপনি, আমি নিশ্চিত আপনি খোঁজ খবর নাই, আপনি জানেন না কাউন্টটা কি। ইনফ্যাক্ট আপনি অ্যাওয়ার্ড শোতে যখন আপনার নাম অ্যানাউন্স করা হয়, আপনি ভুলে যান যে আপনি কোন নাটকের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন কিংবা কোন সিরিজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন। মানে আপনার কাছে পুরস্কারের মাহাত্ম্যটা আসলে কি? না, এটা বিষয় হচ্ছে যে একবার ভুলে গিয়েছিলাম আর কি। কারণ সেবার আপনার অনেক ট্রাফিক জ্যাম। পুরস্কার তো আসলে সুখী করে। আমি একটা কাজ করলাম, সেই পুরস্কার পেলাম, কিন্তু পুরস্কারের জন্য মরিয়া হয়ে ওঠাটারও কোনো মানে নাই, অস্থির হয়ে যাওয়ার কোনো মানে নাই। পুরস্কার জীবনে নানানভাবেই আসে এবং অদ্ভুতভাবে আসে। এই পুরস্কারগুলো তো আছেই, এগুলোর প্রতি আমার শ্রদ্ধা আছে, কৃতজ্ঞতা আছে, সেগুলো কিন্তু অদ্ভুতভাবে জীবনে পুরস্কার আসে। যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি, যে একজন লোক, আমি তো আলী তোজো ভাই, আলী ফিদা একরাম তোজো ভাই আর আমি রাস্তায় দিয়ে হাঁটছিলাম, উল্টো দিকের রাস্তায় একজন ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, স্ত্রী বোরখা পরিহিতা, এবং উনি দাড়ি টুপি লম্বা, পাঞ্জাবি পড়ায় আর কি, পরহেজগার একজন মানুষ। তা আমরা এপাশ দিয়ে, উনি ওপাশ দিয়ে, হঠাৎ করে আমরা দুজন আলাপ করছি, একটা গানের আওয়াজ পেলাম। যে ওই ভদ্রলোক গান গাইতে গাইতে এপাশে চলে আসলেন, এসে আমার চড়াই ধরলেন যে ভাই আপনাকে ভালো লাগে। গান গাইতে গাইতে কেন আসলো? মানে আমি কোন একটা নাটকে একটা গান গেয়েছি, তো সেই গান গাইতে গাইতে সে এসে আমাকে জড়াই ধরলো এবং বললো যে আপনাকে আমার ভালো লাগে। পুরস্কার, এর থেকে বড় পুরস্কার আসলে হতে পারে না। হ্যাঁ, এরকম অদ্ভুত ঘটনা আছে, অদ্ভুত পুরস্কার আছে আমার জীবনে। আপনি এরকম একটি অদ্ভুত ঘটনাও ঘটিয়েছেন পুরস্কার নিয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার আপনি 2018 সালে পেয়েছিলেন কমলা রকেট চলচ্চিত্রের জন্য। পুরস্কার মানে ঘোষণা করা হয়েছিল মফিজুর চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে আপনাকে ঘোষণা করা হয়েছিল, যেটা আপনি পরে বর্জন করেছিলেন এবং আপনি লিখিত আকারে বলেছিলেন যে এই পুরস্কারটির সাথে আপনি সহমত পোষণ করেন না, কারণ কমলা রকেট চলচ্চিত্রে আপনি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তো এক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিতর্ক হয়েছে, আপনার পক্ষে বিপক্ষে অনেকে কথা বলেছে, জুরি বোর্ডকে নিয়ে অভিযোগ করেছে, কিন্তু আমার মনে হয় যে নির্মাতারা যারা এটা জমা দিয়েছিল, সেখানে কি কৌতুক অভিনেতা হিসেবে আপনার নামটা তারা দেননি? কারণ সেটি দেখেই কিন্তু জুরি বোর্ড বিবেচনা করে, তারাই হয়তো দিয়েছে, মানে আপনার টিম থেকেই তারা কৌতুক অভিনেতাই মনে করেছে, আবার ওনারাও দেখেছেন। আর আমার কাছে মনে হয়েছে যে মানে কৌতুক অভিনয় তো অভিনয়, জি, দোষের কিছু না, জি, কিন্তু সেটা যদি চরিত্রটা তাই হয়, সেই চরিত্র করতেও আমার আপত্তি নেই। যদিও আমি কখনোই হচ্ছে যে এইরকম হিরো ভিলেন কৌতুক অভিনয়, এই যে ক্যাটাগরি করা, এর প্রতি আমার কোনো বিশ্বাস নাই আর কি। তো ব্যাপার হচ্ছে যে চরিত্রটাই তা না, তো ওই জায়গাটায় হচ্ছে ওইভাবে দেখলে তো চরিত্রটা যদি আবার তাই হতো এবং আমি করতাম এবং তাতে আমি যদি পুরস্কার পেতাম, তো অফকোর্স গ্রহণ করতাম। ওইভাবে দেখলে তো আপনার সব চরিত্রের ভিতরে কিছু কমিক ব্যাপার। মানুষের ব্যাপার হচ্ছে যে একজন মানুষের জীবন কি আসলে, একজন বিচারপতি হয়তো ভীষণ গম্ভীর মানুষ, সে কি তার বাড়িতে বউর সঙ্গে রসিকতা করে না, শালীর সঙ্গে রসিকতা করে না, সে তার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে রসিকতা তো করে, কখনো কখনো সে গানও গায়, হ্যাঁ, হয়তো আঞ্চলিক ভাষায় কারোর সঙ্গে কথা বলে, ছোটবেলার বন্ধুকে ফোন দিয়ে হয়তো দুইটা আদির অসত্যক জোকও সে বলে ফেলে না। তো মানুষের জীবন কি খালি গম্ভীর শক্ত? তার সব মিলিয়েই তো মানুষের জীবন, এবং মানুষের জীবনে ওই জায়গাটা তো অত্যন্ত জরুরি। ওই যে রসিকতার জায়গাটা, সেটা তো একটা মানুষের জীবনে আছে। কোনো একটা চরিত্রের মধ্যে যদি সেই জায়গাটার অভাব দেখা দেয়, তাহলে সেটা একটা অসম্পূর্ণতা।
আপনার নাম নিয়ে একটু জানতে চাই, কারণ 20 বছর আগে একটা সময় দেখেছি আপনার নামটা নাটকে ব্যবহার হতো কে এম মোশাররফ মোশাররফ হোসেন, হোসেন, এবং সেখান থেকে বাবার নাম যেহেতু শ্রদ্ধেয় খলিফা মোহাম্মদ আব্দুল করিম, করিম, হ্যাঁ। সেখান থেকে আপনি করিম নিয়ে মোশাররফ করিম হয়ে গেলেন। তো বাড়ির মানুষরা, বন্ধুরা, শিক্ষকরা আপনাকে এখন কি নামে চেনে? আমাকে তো শামীম নামে চেনে সবাই, শামীম নামে চেনে, কিন্তু আমি খুব হ্যাপি যে আমার বাবার নামটা আমার নামের সঙ্গে যুক্ত আছে। আমার বাবাকে তো সবাই ভালোবাসে, একদম। আর আমার বাবা আমাকে একটু বেশিই ভালোবাসতেন। এই বাবা প্রসঙ্গে একটু থাকতে চাই যে আরিয়াল খান ওদের পিঙ্গল কাঠি বোধহয় পিঙ্গলাকাঠি। পিঙ্গলা কাঠি গ্রামে, এবং পিঙ্গলাকাঠি বলি আমরা, যদিও আমার বাড়িটা পড়ছে একটা অদ্ভুত নাম, গরঙ্গল বোরা দিয়ে একদম সঙ্গেই, কিন্তু পিঙ্গলাকাঠিই বলা যায়। এবং তিনি নাকি একসময় অভিনয় করতেন এবং আবৃত্তি করতেন খুব ভালোভাবে, এবং আপনাকে আবৃত্তি শিখিয়েছিলেন। মানে বাবাকে দেখে তার মানে আপনার ভেতরে ব্যাপারটা এসেছিল। বাবাকে দেখে না, বাবাকে এই রূপে পরে দেখেছি, যখন বাবা বুঝতে পারলো যে এই ছেলের ভেতর, এই ছেলে এগুলো পছন্দ করে। তাহলে কি স্কুলে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কিংবা ক্লাস 3-তে আপনাকে শিক্ষক যখন চাঁদ কবিতা আবৃত্তি চাঁদনি একটা কবিতা পড়তে বললাম, আমি পড়তে পারলাম। এটা আমার মনে হলো যে হ্যাঁ পড়তে, এবং পড়ার সঙ্গে সঙ্গে ওই বয়সেই আমি বুঝতে পারলাম যে পড়াটা ভালো হয়েছে। বাহ। আবার হয়তো আমাকে ডেকে বললো যে এই আগে ছুটি দিয়ে দেবো, কেউ গানটা যে এখানে সে একটা গান গাইতে পারে। তো আমার কাছে ছুটি ইম্পর্টেন্ট, গানের সুর হোক কি না হোক কিছু যায় আসে না, আমি গিয়ে আলালু দুলাল গিয়ে দিলাম আর আজম খানের, তো ছুটি পেয়ে গেলাম। আর আমি একটা খুব ছোটোবেলায় ছিল যে একটা মানুষের চলাটা নকল করতেন। ওকে এইভাবে হাঁটে, সে হাঁটাটা, তো এইগুলো হয়তো বাবা খেয়াল করেছিলেন, পরে বাবা করলেন কবিতা। এবং আপনিও বাবাকে নকল করতেন, বাবা যেভাবে বসে, বাবা যেভাবে হাঁটে, আপনি সেটা কোনো না কোনোভাবে রপ্ত করতেন, আমি শুনেছি। কখনো এবং আমার খুব অদ্ভুত ভালো লেগেছে, আপনি একবার বলেছিলেন যে ধরেন আপনি চাচাতো ভাইদের সাথে খেলছেন কিংবা বন্ধুদের সাথে খেলছেন, দূর থেকে দেখছেন যে বাবা আসছে, আপনি খেলা বাদ দিয়ে বাবাকে গিয়ে জড়িয়ে ধরতেন। এখন যদি শুটিং সেটে বাবা থাকতেন, নিশ্চয় নিয়ে আসতেন। হ্যাঁ, নিয়ে আসতাম। মানে মানুষের জীবনে এই অতৃপ্তি তো একটা বড় ব্যাপার। আমার যেমন হচ্ছে যে আমি অভিনেতা হিসেবে আমার এই যে একটা অবস্থান তৈরি হয়েছে, এটা আমার পরিবারে যিনি দেখলে সবচেয়ে বেশি খুশি হতেন এবং উনি বোধ করতেন যে আমি জিতে গেছি, সেটা আমার বাবা। তো উনি ওই অবস্থাটা দেখে যেতে পারেন। তো আমার স্টেজে অ্যাক্টিং একটু একটু দেখেছিলেন, এই আর কি। বাট আমি খুব ওটা। বাবা আপনার সেরা বন্ধু ছিল, তাই না? হ্যাঁ, সেরা বন্ধু ছিল। আমি আমার বাবার আঙুল ধরেই হাঁটতাম যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তখনও, এবং মৃত্যুর আগে পর্যন্ত আমি বাবার পাশেই ঘুমাতাম আর কি। আপনার 8 ভাই বোনের মধ্যে, মানে 10 ভাই বোনের মধ্যে আপনি অষ্টম ছিলেন, এবং আমি শুনেছি যে বাবা বোধহয় খুব একটা আপনাকে শাসন করতো না। না না, এত দুষ্ট ছিলেন তাও? মানে আমার কাছে কেন যেন মনে হয় যে ওনার প্রকৃতির অনেক কিছু আমার মধ্যে ছিল আর কি, এবং উনিও এরকম ছিলেন যতদূর শুনেছি ছোটোবেলায়। তো সেই কারণেই একটা পছন্দের জায়গা ছিল। আর আমি তখনই উনি হয়তো একটা কবিতা পড়লেন, সেটা আমিও পড়লাম, তার মধ্যে উনি বুঝতে পারতেন যে না, ব্যাপারটা হচ্ছে। বাহ, কি সুন্দর দৃশ্য, আপনি বাবার পাশাপাশি কবিতা পড়ছেন। তা আপনার উপরে যে ভাই বোন ছিল, তারা কি আপনাকে আদর করতো বেশি নাকি শাসন করতো বেশি? মানে ব্যাপার হচ্ছে যে আমাকে বোঝা নিয়ে তো একটা ঝামেলা ছিল, যে একটা কোথায় কোথায় ভুলে যায়, কোথায় চলে যায় না যায়, সেইগুলো নিয়ে তো মানে মানুষ অনেক সময় তো মানুষকে, আমিও করি, বুঝতে পারি না হয়তো, তখন তাকে শাসন করি বা তাকে বকা দেই, কারণ আসলে ওকে আমি বুঝতে পারছি না যে ও কেমন। তো সেটা তো আদর শাসন মিলিয়েই, এবং সেটা দরকারও আছে বলেও আমি মনে করি। আপনার বাবা খুব শৌখিন মানুষ ছিল, তাই না? মানে আমি শুনেছি যে দামি ঘড়ি, দামি কলম সংগ্রহ করতেন। আমি এর মধ্যে একটা কলম পেলাম, মানে যাদবপুর সুপার সিটি মলে। হ্যাঁ, কিন্তু ওটা কিনতে পারিনি। কি হয়েছিল সেদিন? ওদের ডলার না দিলে কেনা যাবে না, রুপি না রুপি দিতে হবে, কিন্তু আমার কাছে রুপি ছিল না। সেটা অবশ্য বেশ
কিছু বাজার, কিন্তু এর মধ্যে মার্কেট প্লেসে আমি একটা কলম পেলাম, ও তাই, মানে কি কলম? শেফার্স। তো ওই যেই কলমটা মানে ইউজ উনি করতেন ওইটাই পেলাম আর কি, তারপরে আমি কিনে নিলাম আর কি। তারপর সেটি হাতে নিয়ে কিরকম অনুভব করলেন? মানে ওই কলমের ছবি দেখে আসলে আমার চোখে পানি চলে আসছিল আর কি। বাহ। এবার আপনার মা শ্রদ্ধা মমতাজ বেগম, তাকে নিয়ে একটু শুনতে চাই। আমি শুনেছি যে মায়ের জ্বর হলে নাকি আপনি সে সময় খুব খুশি হতেন। হ্যাঁ, ছোটবেলায় খুশি হতাম, কারণ হচ্ছে মা বাবা শাসন করতেন না, মাই শাসন করতেন, মার রাগটাও বেশি ছিল। তো ওই জ্বর হলে মা উঠতে বা অসুস্থ, যে কোনো অসুস্থতাতেই মনে হতো যে এখন আমি ঘর থেকে বেরোয় যেদিকে স্বাধীন। সেদিকে যাবো, মা বিছানা থেকে উঠতেও পারবে না, আমাকে নামতে পারবে না, তো শুধু বলছে এই বেরোস না বেরোস না, আর কে কার কথা শুনে, আটকাতে তো পারবে না। তো এটা হতো। আর আমার আমার ব্যক্তিত্ব অনেকটা নারকেলের মতো আর কি, উপরটা ভীষণ শক্ত আর ভেতরে কোনো লে আর কি। আর উনি ওনার অনুভূতি দেখাতে পছন্দ করেন না, সেটির মধ্যে কিছুটা কি আপনি পেয়েছেন? এবং তবে এটা এখন মনে হলো যে আমারও তাই মনে হচ্ছে। তবে মা যে আপনাকে ভীষণ ভালোবাসতেন, সেটির মধ্যে একবার আপনি প্রমাণ পেয়েছিলেন। 1971 সালের একটি গল্প একজনকে করছিলেন। 70, হ্যাঁ। 70 এই গল্পটা মাও বলে নাই, আমি ওই গোলাগুলি হচ্ছিল আর কি লঞ্চে, মানে যুদ্ধের মধ্যে আর কি। তো এটা ভীষণ ব্যক্তিগত গল্প। শুনি না একটু। তো ওই আমার তো একদমই তখন হয়তো 3 মাস বা 6 মাস এরকম বয়স আর কি। তো ওই সময় গোলাগুলির মধ্যে লঞ্চের বাইরে থেকে গোলাগুলি হচ্ছিল, তো সবাই শুয়ে পড়েছে। এটা কি 70 সালের কথা বলছেন? মানে ওই সময় 71, সরি, 71। আমার জন্ম 71। তো ওই আমার উপরেই শুয়ে পড়েছে সবাই, লোকজন। তো তারপরে ওই লোকজন যখন সরানো হলো, যে তখন আমার নাই, সেন্স নাই, দম বন্ধ হয়ে গেছে এরকম আর কি। তো পানি লাগবে, তো তখন গুলি চলছে, তো সবাই শুয়ে আছে, কিন্তু মা হেঁটে হেঁটে পানি আনতে গেছিল। তো একটা গুলি লাগলেই তো শেষ। মানে So- জীবন বাজি রেখে আপনাকে বাঁচিয়েছিলেন। তা আমার কাছে মনে হয় যে মা ব্যাপারটা আসলে বোঝা এত সহজ না। কিন্তু আপনি মা কি? যখন বাবা হলেন, মানে হয় না যে আমরা বাবা মা হলে বুঝি আসলে আমাদের বাবা মা কতটা ত্যাগ করেছেন, কতটা স্যাক্রিফাইস করেছেন। আপনি বাবার ব্যাপারটা বুঝি, মার ব্যাপারটা বুঝবো না, ওটা বোঝা যাবে না। এটা দিবারাত্রির একটা লাইন আমার ওটাতে, দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস, একজন প্রফেসর বলে, জি। একজন মহিলার সঙ্গে কথা হয়, তখন বলে যে এই যে প্রসব বেদনা, তো বলে যে আমি লেখক, আমি কবি, আমি প্রসব বেদনা বুঝি। আর ওই সে বলে যে, মহিলা বলে যে আর আমরা বিধাতার দেওয়া কবিতা ধারণ করি, ওটা তুমি বুঝবে না। বাহ। আপনি সবসময় একটা কথা বলেন যে আপনার জীবনের বেস্ট সময় কেটেছে আপনি যখন ক্লাস 5 থেকে ক্লাস 10-এ পড়তেন, কারণ ওই সময় আপনি গ্রামে থেকেছেন। গ্রামের ওই সময়টাকে আপনি কেন শ্রেষ্ঠ বলেন? এটা বলছি, এখনই বলছি, কিন্তু এই যে কথা বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা মার ব্যাপারটা, যে মাকে বুঝি না, মানে এটা বুঝবোই না আমরা আসলে কেউ। এবং আমি বলবো যে ওই জায়গায় নারী একই সঙ্গে শ্রেষ্ঠ, মাও শ্রেষ্ঠ। একদম। মানে একই সঙ্গে হচ্ছে যে আল্লাহ তাকে ওই ক্ষমতাটা দিছে। একটু ক্লাস হ্যাঁ, 5, যেটা তুমি পরে বললা কি জানো, ক্লাস 5 থেকে ক্লাস 10 এই আপনার টাইমটা জীবনের আমার জীবনের শ্রেষ্ঠ সময়। তো অনেকগুলি আছে, তার মধ্যে এটা একটা, এই জন্য যে সেটা আমি একদমই ভীষণ তখন প্রকৃতির কাছে ছিলাম। জি বয়সটাও তো আসলে একটা দারুণ বয়স, কৈশোর। জি। তো ওই সময় আমি যদি ঋতু ভেদেই যদি বলি, তাহলে আমি খাঁটি গ্রীষ্ম দেখেছি, চৈত্র বৈশাখ, ফাটা মাঠ, সেই মাঠের মাঝখান দিয়ে মাইলের পর মাইল পাড়ি দেওয়া, সেই রৌদ্র, আমি একদম মানে খাঁটি বর্ষা যাকে বলে, হাঁটু পর্যন্ত কাদার মধ্য দিয়ে পা ডুবিয়ে ডুবিয়ে যাওয়া, স্কুলে যেতে যেতে ভিজে যাওয়া, জামার ভিতর বই ঢুকিয়ে ফেলা, আছাড় খেতে খেতে স্কুল থেকে ফেরা, ইচ্ছা করে আছাড় খেতে খেতে। ইচ্ছে করে ওই সময়? হ্যাঁ, মানে ওই বৃষ্টির মধ্যে দুম করে পড়ে গেলাম, এটা তো 4-5 জন একসঙ্গে পড়তেছে, এই তো অকারণ পুলক, রবীন্দ্রনাথ যেটা বলছেন, যে মানে আনন্দ বানিয়ে নেওয়া আর কি। তো সেই মানে পিওর বর্ষা, পিওর গ্রীষ্ম, যেমন শরৎ, হেমন্ত, এখন এগুলো অনেকে হয়তো অনেকে বুঝবেই না যে এটা কেমন কি। তো শরৎকালটা তো আমি টের পেয়েছি,
আমি তো হেমন্ত টের পেয়েছি, শীত টের পেয়েছি, বসন্ত টের পেয়েছি, খাঁটি অমাবস্যা, শরীরের পশম দেখা যায় না সেই অমাবস্যা তো পেয়েছি, খাঁটি পূর্ণিমা ধপধপ করছে। তো সেইটা তো ওই জ্যোৎস্না, ওই অমাবস্যা, ওই বজ্রপাত, বর্ষা, গ্রীষ্ম, নৌকা, হাঁটা, এই এক্সপেরিয়েন্সটা সেই সময় অনেক কিছুই বিরক্ত লাগতো, কিন্তু এখন মনে হয় যে ওই সময়টা দারুণ, ওই সময়টা আমি আসলে অনেক কিছু পেয়েছি। যেটা আপনাকে একজন মানুষ হিসেবে এবং একজন শিল্পী এবং আমার হিসেবে কাছে মনে হয় যে অন্তত যে কোনো ছেলে বা মেয়ের তার কৈশোরের একটা সময়, একটা বড় সময়, 2 বছর 3 বছর 4 বছর যাই হোক, এইরকম একটা আবহের মধ্যে থাকতে পারলে খুবই ভালো হয়। এখন তো আসলে গ্রাম গ্রামের মতো নেই, তারপরেও আপনার কি কখনো মনে হয় যে শহর জীবন ছেড়ে কখনো গ্রামে আপনি সেটেল হতে পারবেন? হ্যাঁ, পারবো, আমার ভালো লাগে, অসম্ভব কিছু না আর কি, এটা তো পারা যাবে। ইলেকট্রিসিটি ছিল না আমাদের ওখানে। আমার একজন লোকের কথা মনে পড়ছে, তাকে স্মরণও করতে চাই, মজদিন ভাই। উনি সুনামগঞ্জের ওখানে উপজেলা বা পৌরসভার চেয়ারম্যান ছিলেন এরকম। আমার বন্ধু তুহিনের বড় ভাই স্থানীয়, আমাদের যে সেলিম চৌধুরী গান গায়ক, করেন তার দুলা ভাই। আচ্ছা। উনি তো মারা গেছেন একটা রোড অ্যাক্সিডেন্টে বেশ কিছু বছর আগেই। তো উনি একই সঙ্গে কবি ছিলেন। তো উনি কিন্তু পূর্ণিমায় খুব বিশেষ কিছু জায়গা ছাড়া বাকি জায়গায়, আমি শুনেছি যে বাকি জায়গায় উনি কারেন্ট অফ করে দিতেন কিছু সময়ের জন্য, যে সুনামগঞ্জবাসী সবাই পূর্ণিমাটা দেখুক, আজকে জ্যোৎস্না দেখুক। দারুণ ব্যাপার না? সেই হ্যাঁ। অনেক রোমান্টিক আসলে। তো আপনি কিছুক্ষণ আগে নারীর কথা বলছিলেন, মায়ের কথা বলছিলেন। আপনার জীবন সঙ্গী রুবেনা রেজা জুঁই করিম আমাদের একজন প্রিয় মানুষ, এবং আমি যদি বলি যে তার কারণেই কিছুটা আপনি জনপ্রিয় অভিনেতা হয়েছেন, কারণ ক্যারাম নাটকটা আপনার টার্নিং পয়েন্ট ছিল এবং যেটি আপনি করতে চাননি, এবং তিনি আপনাকে বলেছিলেন যে আমি শুনেছি যে কাজটা করো, থাইল্যান্ড যাওয়ার হয়তো আপনার কথা ছিল এবং আপনি করেছিলেন। আপনার জীবনে তার প্রভাব কতটুকু? আসলে মানুষ তো মানুষের কথা শুনতে চায় না, স্ত্রী স্বামীর কথা শুনতে চায় না, স্বামী স্ত্রীর কথা শুনতে চায় না। সম্পর্কটা কিন্তু প্রভাব কি আসলে অনেক ক্ষেত্রে, যেমন ক্যারামের কথাই বললে, ক্যারাম তো আসলে আমি তখন মনে হয়েছে যে আমি বুঝতে পারিনি, আমার কাছে তখন থাইল্যান্ডে যাওয়ার একটা প্রপোজাল ছিল, একটা নাটক করতে। তো বিদেশ যাওয়া, থাইল্যান্ডে যাওয়া কখনো যাইনি, ওইটা আমার কাছে বড় মনে হচ্ছিল, যাবো ঘুরবো টুরবো এই নাটক। তো ও কেন বললো আমি জানি না, বলছে যে না তুমি এই কাজটা করো থাইল্যান্ড। তো তারপরে আমার তো কাজ করতে গিয়ে এই তো আমার মনে হলো যে না, খুব যত্ন নিয়ে করা কাজ সেই সময়। সরোর ভাই ভীষণ যত্ন, এবং অনেক দিন আমরা কিন্তু শুট করলাম কুমিল্লায়। প্রথম দিন আমি সিঙ্ক করতে পারছিলাম না আর কি, আমি ঠিক বুঝতে পারছিলাম না টিমটাকে কি হবে না হবে। তো পরের দিন ধরে ফেলতে পারলাম। তারও অনেক ক্ষেত্রেই। এবং আপনি বিয়ে করেছিলেন 7 অক্টোবর 2004। কিছুদিন আগে আমার ভাবির সাথে কথা হচ্ছিল এবং তিনি অশ্রুসিক্ত নয়নে একটি কথা বলছিলেন যে আমি মোশাররফের অনেক ভুল মাফ করে দিতে পারি একটি কারণে, আমার ভিতরে আমার নিজের বাবার প্রতি যে প্রগাঢ় অনুভূতি ও আমার ভিতরে সঞ্চারিত করেছে, সেজন্য আমি আমার বাবাকে এতটা অনুভব করতাম না, মোশাররফ আমাকে যতটা প্রলুব্ধ করেছে। হ্যাঁ, উনি খুব অন্যরকম মানুষ ছিলেন। ওনার সঙ্গে আমার খুব কথা হয়েছে, আড্ডা হয়েছে এমন না, কিন্তু উনি খুবই আলাদা মানুষ ছিলেন। উনি বিশ্বাস করতেন, এবং শুধু বিশ্বাস করতেন না, এবং সেটা উনি কাজে কর্মেও দেখিয়েছেন। সেটা হচ্ছে যে উনি মনেই করতেন যে জীবনে অনেক কিছুরই প্রয়োজন নাই, একদম ভীষণ বাহুল্য বর্জিত মানুষ ছিলেন। পোশাক আশাক থেকে শুরু করে সব কিছুই একদম সিম্পল একটা। উনি ঢাকায় খিলগাঁও স্কুলের টিচার ছিলেন, সিম্পল একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, এর বেশি কিন্তু উনি ওনার খুব সীমাবদ্ধ করে ফেলেছিলেন। আর সব কিছুই মনে করতেন যে কোনো কিছুই আসলে আমার না। মানে উনি, মানে আমরা বলি যে দান করি বা করা উচিত অমুক তমুক, কিন্তু উনি উনি ওনার এটা বলতে নেশার পর্যায়ে আর কি। কেউ গিয়ে যদি ওনাকে তার কোনো প্রবলেমের কথা বলতো, এটা আসলে
আমার শ্বশুর তো মানে বলা মুশকিল, কিন্তু খুবই অন্য রকম মানুষ ছিলেন, সব কিছু অকাতরেই দিয়ে দিতেন মানুষকে আর কি, এবং সেটা প্রয়োজন বোধে নিজের জমি বিক্রি করে হলেও। বাবা, আপনি বাবা হিসেবে কেমন? মানে একজন মোশাররফ করিমকে তো আমরা অভিনেতা হিসেবে চিনি, রোবেন রায়ান করিম আপনার সন্তানের নাম, তার সাথে আপনার কেমিস্ট্রি কিরকম? ভালো, সে আমাকে বোঝে, এটা আমাকে আনন্দ দেয়, বাহ। সে আমাকে আরো বুঝতে পারবে ইনশাল্লাহ। আমরা কি কখনো এভাবে বলতে পারি যে আপনি স্ট্রাগল করে এ পর্যায়ে এসেছেন? যেটা স্ট্রাগল শব্দটাকে অনেকে নানাভাবে ব্যবহার করে, যে আমার এই পর্যন্ত আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা আমি আগেও বলেছি, এখনো বলি যে আমি আসলে স্ট্রাগলে বিশ্বাসী না। আমাকে দিয়ে আমার পরিবার বাজারও করাতে পারতো না, কারণ আমার বাজার ভালো লাগতো না। কামসোরা বলতো, তাই না? হ্যাঁ, কামচোরা বলতো। এবং কারণ আমি বাজারে যাব, এই আমার কাছে এই মাছ কেনা, কাদা, মাছ থেকে গন্ধ আসে, কাদার মধ্যে হাঁটা, মাছ কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার আমি কোনো প্রয়োজনীয়তাই বোধ করতাম না। আর আপনি কি মাছ চেনেন? মানে না, কোন আমি মাছটা কি? কোনটা পচা কোনটা ভালো সেটা চিনতাম না, বরাবরই কিনতে গেলে ঠকতাম, পচাটাই নিয়ে আসতাম। আমি বিশ্বাসী মানুষ ছিলাম, যা বলতাম যে এটা কি ওরা ভালো, আর নিয়ে দেন, নিয়ে যাই তাড়াতাড়ি। তো আমি দেখেছি যে এখনো তো নিশ্চয় বাজারে যেতে না, পারেন না। না যেতে পারি না। জি। তো তখন তো যেতামই না, এবং পরিশ্রমের কাজ খুব একটা আমি করতাম না। অথচ আমি এই থিয়েটার করার জন্য, নাটক করার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি, কিন্তু আমার কোনোদিনই মনে হয় নাই যে আমি পরিশ্রম করছি। বাহ। কারণ আমার ওই হয়তো হেঁটেই রিহার্সেলে যাচ্ছি, কিন্তু ওই রিহার্সেলে হেঁটে যেতে আমার ওই হেঁটে যাওয়াটা আনন্দের ছিল। সো আমি স্ট্রাগল বলতে এই জন্যই রাজি না। বাহ। আপনার কি মনে হয় যে অভিনয় একটা স্পিরিচুয়াল একটা আর্ট ফর্ম, কিংবা আর্ট ফর্ম বলবো কিনা আমি জানি না, কারণ আপনি কিছুক্ষণ আগে নো কোয়েশ্চেন নো অ্যান্সার নাটকের কথা বলছেন, এবং সেখানে আপনি পাগল চরিত্র, পাগল বোধহয় চরিত্র অভিনয় হ্যাঁ, করেছিলেন। এবং পাগলদের চরিত্র তো আসলে আমরা বাইরে থেকে বুঝি, কিন্তু তাদের মনস্তাত্ত্বিক দর্শনটা তো আসলে বোঝার উপায় নাই নিজে পাগল না হলে। কিন্তু আপনি এত দারুণভাবে করেছিলেন, আমি শুনেছি যে কচি ভাইয়ের কাছ থেকে শোনা যে কুমিল্লা কিংবা কোন জেলায় যেন এরকম হাসান, কুষ্টিয়ায় হাসান পাগল বলে একজন নাকি হুবহু আপনার মতো। তো আপনি কিভাবে এরকম অনুভব করেছেন? এটা আমাকেও কুষ্টিয়ায়, আমি তো আর তাকে দেখি নাই, আমাকেও কচি ভাই বললো যে আমি ওই ক্যারেক্টারটা করার সময়, এটা যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে তাহলে তো এটা একটা অলৌকিক ব্যাপার। হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার। আমার যে চরিত্রটা কেমন হতে পারে একটা ধারণা, ভাবতে ভাবতে মনে হলো যে এইভাবে তাকায়, কাঁধটা হয়তো একটু এরকম, তো সেটা কতটুকু বুঝতে পারছি না, তা কাঁধটা এরকম, আবার চেহারাটা হয়তো এরকম এরকম একটা বানানো, তার সঙ্গে আচ্ছা এর সঙ্গে গলাটা কেমন যায়, গলাটা বোধ হয় এরকম, এই সব কিছু মিলে মনে হচ্ছে হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ এবং গলা টলা মিলিয়ে একটা কিছু দাঁড়ালো, এবং সেটা আমি এনজয় করলাম, ক্যারেক্টারটা আমি খুব এনজয় করেছিলাম। পরে কচিভাই বলল যে কুষ্টিয়া থেকে এই ফোন আসছে যে যে তোর তুই হাসানকে দেখছিস কিনা এটা জানতে চাইলো। আমি বললাম না। বলেছে তাহলে মিলল কী করে? তো এটা আমার কাছে এখনো মনে হয় যে মিলল কী করে, বিস্ময়। আবার জানি না মিলেছে কি মিলেনি, কচি ভাইয়ের মাসের মতো তো মিলেছে। এটা তো আপনি একটা উদাহরণ পেলেন, নিশ্চয়ই এরকম আরো অনেক জায়গায় অনেক কিছু আপনি রেখে গেছেন, কারণ এটা কিছু থাকে না, প্রকৃতি কিছু বিস্ময় রেখে যায় হয়তো। আমার তো অনেক ক্ষেত্রেই মনে হয় যে আমি অনেক সময়, যেমন আমার কাছে সংলাপ কি মনে হয় যে তুমি আর আমি এই যে কথা বলছি, এটা যদি অ্যাক্টিংই হয়, এই যে কথা বলে যাচ্ছি, কোনো স্ক্রিপ্ট নাই তো, সেটাই। তাহলে আমার মুখ নিঃসৃত সকল বাক্যই তো এই চরিত্রের সংলাপ। জি। তো আমি যদি ক্যারেক্টারটাকে ধরতে পারি, তো সেই চরিত্রের মুখ দিয়ে যা যা বেরোবে, শুধু লিখিত সংলাপগুলো না, যা যা বেরোবে সেগুলো তো ওই চরিত্রের সংলাপ, যদি আমি চরিত্রটাকে ধারণ করে বসবাস করে। হ্যাঁ, যদি চরিত্রতে বসবাস করি। এবং এরকম আমার অনেক ক্ষেত্রেই হয়েছে যে আমি জানতামও না যে এটা আমি কীভাবে করলাম। আমি এরকম একটা ডায়লগ আমি বলে ফেললাম যেটা আমি ভাবিনি, কিন্তু শর্টের মধ্যেই ঘটলো, বা এরকম একটা সিকোয়েন্সের চিন্তা হলো যে এখন এই ক্যারেক্টারটা এইটা করে, এটা আসে কোত্থেকে, কারণ আমি ওটার প্রতি ইনভলভ এবং আমি বিশ্বাস করি যে ব্যাপারটা ওপর থেকে আসা। হয় না যে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে প্রমথ চৌধুরীর কথা, যে আনন্দ সংক্রামক, এবং এরকম আপনি যে কত প্রাণে আনন্দ দিয়েছেন, অনেক ঘটনা রয়েছে। যেমন করোনাকালীন একজন ডাক্তার আপনাকে ফোন দিয়ে সেই আপনার কাছ থেকে আনন্দ নিংড়ে নিতে চেয়েছিল, একটু শুনি তার কথা।
ভাইয়ের নাম হচ্ছে নাসির ভাই, আমরা নাসির ভাই বলি। উনি অনেক বড় একজন স্কিন স্পেশালিস্ট। উনি এখন বার্ন ইনস্টিটিউটের প্রধান। আচ্ছা, ভাই আমার ওই অনেক উপকারও করছে আমার, এই যে মাঝখানে একটা অপারেশন টিউমার করলেন। হয়েছিল। হ্যাঁ, এবং ভীষণ ভালো মানুষ, ভীষণ যত্নশীল বাহ, এবং হেল্পফুল। শুধু আমার কথা বলছি না, যে অন্য মানুষের ক্ষেত্রেও আমি দেখেছি এরকম অনেক বড় একজন ডাক্তার। তো ওনারা ওই এমজেড নামে একটা হসপিটাল, এবং ওখানে অনেকেই, হ্যাঁ, অনেক ডাক্তারই আমাদের বন্ধু স্থানীয়। ওই হসপিটালটা তখন খুব করোনার সময় ওরা কোনো চিন্তা ভাবনা করে নাই যে আমরা একটু দূরে থাকি, ডাক্তাররা বিশেষ করে। রাইট। এবং করোনার সময় আমি ওই হসপিটালে গিয়েছিও, এবং দেখতাম যে ডাক্তাররা উপরে, তারা ওই মানে ওখানেই রান্না বান্না করে খাচ্ছে, মানে যে সার্ভিস দিতে গিয়ে। এবং রুগীকে দেখতাম গিয়ে বলতো যে হ্যাঁ, টেনশনে কিছু নেই, এটা তেমন কিছুই না, কাছে চলে যাচ্ছে। তো এরকম নাসির ভাই ওইভাবেই ট্রিটমেন্ট করতে করতে ওনারাও করোনা হয়ে গেল। তেমনি তখন বললো যেমন সবাই, আমার তো এরকম করোনা হয়ে গেছে, তো আমি তো কেবিনে ঢুকে যাচ্ছি। সো আমি আপনার কিছু নাটক দেখতে চাই, আপনি একটু আমাকে লিঙ্ক টিঙ্ক পাঠান, তাহলে আমার সময়টা ভালো কাটবে। এবং আমি মানে করোনা হওয়ার কারণে যে একটা মানসিক অবসাদ বা একটা টেনশন, একটা আতঙ্ক তৈরি হয়, উনি সেটা বাইরে যেতে চাচ্ছিলেন। তা আমি পাঠালাম। তখন আমার মনে হলো যে এটা একটা দারুণ ব্যাপার, যে আমার কাজ একজন রোগীকে যদি আনন্দ দেয়, মানসিকভাবে সে যদি প্রশান্ত হয়, ফুরফুরা থাকে, গ্রেট জব। শুধু তিনি না, একবার নির্মলেন্দু গুন্দা ফোন দিয়েছিলেন, এটা আপনাকে ফোন করেছিলেন। লাখ। খুবই আমার সিকান্দার বক্স ওনার খুব ভালো লেগেছিল, উনিও বলেছিলেন। মানে এরকম অনেক কিছু আছে যে আপনি ধারণ করেন, এবং আপনি কত প্রাণে যে আশার সঞ্চারও করেন আপনার কথার মাধ্যমে কিংবা অভিনয়ের মাধ্যমে, সেটা হয়তো আপনি নিজেও জানেন না। না, মানে এগুলো তো আমরা বলি ঠিকই, কিন্তু আসলে কতটা সততা আমরা মেনটেন করতে পারি জানি না, চেষ্টাটা করি এই আর কি। তবে আমি বলবো যে কেউ ভালো অভিনেতা হবে, কেউ ভালো গায়ক হবে, কেউ ভালো ডাক্তার হবে, কিন্তু ভালো হওয়াটা জরুরি। ওই একই সঙ্গে হচ্ছে যে ওই যেটা বললাম, যে একজন অভিনেতা হতে গিয়ে সে হয়তো অভিনেতা হলো না, কিন্তু একটা ভালো মানুষ হলো, আর কি লাগে, আর তো কিছু লাগে না। কিচ্ছু লাগে না। আপনি কি ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন? না। মানে যদি জিজ্ঞেস করে যে 2025 সালটা আপনার কেমন গেল, 26 নিয়ে কি পরিকল্পনা? আমরা হয় না যে আমরা একটু আছি যে আমরা সবসময় বলি যে আগের দিনগুলো কি ভালো ছিল, আমরা হয়তো এই মুহূর্তটা নিয়ে হতাশ, কিন্তু 5 বছর পর আবার এই মুহূর্তটাকেই মিস করব। হ্যাঁ, এই জন্য আমি 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 তাকেই খুব লাকি বলবো, যে বর্তমানকে এবং মুহূর্তকে উপভোগ করতে পারে, এই ক্ষমতাটা যার আছে সে দারুণ। আমি ওটা চাই। তবে হ্যাঁ, তোমার সঙ্গে এই যে কথাবার্তা বলছি, এই মুহূর্তটা তো আসলে এনজয় করছি। অবশ্যই, অবশ্যই। কিন্তু আপনি ক্যালকুলেটিভ না, সবসময় এনজয় করতে পারি না, অনেক সময় মানে অ্যাক্টিংটার যেটা হয়, যে অ্যাক্টিং তো আসলে কারো একার কাজ না। কবিতার মতো, কবির মতো স্বাধীন তো অভিনেতা না, বা লেখকের বা উপন্যাসিকের মতো না, যে আমার স্বাধীনতা তুমি কবিতাতেই তো আছে, যেমন ইচ্ছে লেখা, আমার কবিতার খাতা, যা খুশি লিখবো, আমার যেমন ইচ্ছে লিখবো। তো সেইটা আমরা যে কারণে সবসময় তো বর্তমানকে উপভোগ করতে পারি না, চরিত্রটাই এমন, আমি ভাবছি এরকম, ডিরেক্টর এরকম আছে, ক্যামেরাম্যান বুঝতেছে না। তো এই সবগুলো লোক মিলেই তো একটি ব্যাপার দাঁড়ায়, যখন সবগুলি লোকের ভাবনা এক জায়গায় যুক্ত হয়ে যায়। সবাই যখন একই সুরে সবগুলি যন্ত্র বাজতে থাকে, একজন ডিওপি, একজন ডিরেক্টর, একজন মেকআপ আর্টিস্ট, লাইট যিনি করছেন, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তো সবাইকে যন্ত্রটা যে বাজায় সে হচ্ছে ডিরেক্টর। এবং আমি জানি যে আপনি ডিরেকশনও দিতে চান, কিন্তু সামহোয়ার আমরা একজন ডিরেক্টর মোশাররফ করিমকে পাচ্ছি না। প্লিজ অ্যাটলিস্ট শর্ট ফিল্ম দিয়ে আপনি কি একটা শুরু করতে পারেন না? হইতে পারে, নাও হইতে পারে কোনোদিন, আমি বহুবারই বলছি, কারণ মনে হয় আর কি, কিন্তু আমার ভয়ও হয়। ভয়কে জয় করার নামই তো জীবন। হ্যাঁ, তা ঠিক আছে, ভয়কে জয় করার নাম জীবন। আমার মুশকিল হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে আমার প্রকৃতি, আমার যে স্বভাব, ভেবেই যাই, করি না এই। কিন্তু আমরা যারা মোশাররফ করিমের ভক্ত দর্শক, আপনারা আমার সাথে আছেন, আমরা আজ থেকে একটা প্রতিশ্রুতি তো নিতেই পারি আপনার কাছ থেকে, যে খুব শিগগিরই আমি খুব শিগগির কিনা জানি না, তবে আমি এটা হয়তো করতে চাই। কিন্তু অনেক সময় হয় কি, আমরা গুলিয়ে ফেলি। ধরেন মোশাররফ করিম, এই একটা নামটা একটা পর্যায়ে গেছে,
এবং সেই জায়গা থেকেই আমরা মনে করি যে উনি বোধহয় নির্দেশনাও এইরকমই দেবেন। হ্যাঁ, তো সেই প্রত্যাশা না থাকা সবচেয়ে ভালো, কারণ আমি যখন নির্দেশনা দেবো তখন আমি একজন শিশু নির্দেশকই। সেটা ভালো হয়েও যেতে পারে, আবার এমন হতে পারে যে ভালো নাও হতে পারে, আবার অনেকের প্রথম ছবিটাও কিংবা প্রথম কাজটিও ঐতিহাসিক কিছু হতেও পারে। আসলে এরকম অনেক উদাহরণ আছে, যেমন আমাদের অভিনেতা মাহফুজ আহমেদ, তিনি নির্মাতা হিসেবে অনেক বেশি আলোকিত, এবং আরো তৌকির আহমেদ, তৌকির ভাই তো দারুণ, তারিক আনাম খান অসংখ্য নির্মাণ করেছেন, আফজাল হোসেন একজন নির্মাতা হিসেবে তো অসাধারণ। একদম ঠিকঠাক। এবং আমার মনেই হয়েছে যে তাদের এগুলো করা উচিতই ছিল। সো আমরা আপনার কাছ থেকেও আশা করতে পারি, কারণ আপনি শিল্পের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেছেন। আপনি অভিনয় তো ভালোবাসেনই, আপনি গান ভালোবাসেন, আপনি কবিতা ভালোবাসেন। আমরা কি কবিতা আপনার কিছু রেকর্ড পেতে পারি না, কিংবা আপনার লেখা গান রয়েছে? তৌকির ভাইয়ের কথা হচ্ছিল, তার হয়বদন নাটকে আপনি গান গেয়েছিলেন এবং লিখেছিলেন, এবং আপনার লেখা কিন্তু 3টা নাটকও আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মঞ্চস্থ হয়েছিল, এবং টেলিভিশনও বোধহয় 2-3টা কাজ কি হয়েছে আপনার? কম 2-3টা, হ্যাঁ এরকমই হবে, বেশি না। তো আমার দাবি হচ্ছে যে কবিতার রেকর্ড চাই আমরা, আপনার কাছ থেকে গান চাই, আপনার কাছ থেকে ডিরেকশন চাই। আপনি কি চান? আমি সামনে আরো অ্যাক্টিংটা আমার মনে হয় যে আমি চাইবো যে মানে আমাদের কাজের ক্ষেত্রে, মানে আমরা আমাদের নাটকের জায়গাটাতে অ্যাক্টিংটা যেন আরও ঠিকঠাকভাবে করতে পারি। আর যদি এর মধ্যে ফাঁকে এটাকে কখনো মনে হয় যে একটুখানি বানাবো, বা মনে হয় যে একটা কবিতা রেকর্ড করব, সেগুলো হতে পারে। এখনো ওই অতৃপ্তিটাই বেশি, ভালো অভিনয়ের ক্ষুধাটা। মানে সময় নিয়ে যে যতক্ষণ এখানে তৃপ্তি হচ্ছে না ততক্ষণ যে না আবার। আপনি কি পারফেকশনিস্ট কিংবা খুঁতখুঁতে? না, খুব খুঁতখুঁতে আমি না, খুঁতখুঁতে না, কিন্তু আমি এটুকু বুঝতে পারি যে যা করছি এটাই আর একটু অ্যাটলিস্ট আরও ভালো করে করাটা উচিত। আপনি রুমির একটি বক্তব্য খুব ধারণ করেন এবং বিশ্বাস করেন যে লাভ ইজ এ ব্রিজ বিটুইন ইউ অ্যান্ড এভরিওয়ান। সেটি কেমন? এভরিথিং উনি বলছে। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। কিরকম? এটা বিশ্বাস করি কারণ হচ্ছে যে আমি তোমাকে পেতে চাই, জি, হ্যাঁ, বা তোমার এই কাপটাই আমি পেতে চাই, এটা আমার চাওয়া। তো চাওয়া কিন্তু রাক্ষসেরও থাকে, চাওয়া সাধকেরও থাকে। সাধকও চায়, রাক্ষসও চায়। কে কিভাবে চায় লালনের গানের? হ্যাঁ, এখন হচ্ছে যে আমি এটাকে চাই। সাধক হচ্ছে প্রেমের সঙ্গে চায়, সে জোরাজুরি করে না যে দে 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 দে, এসবের ভিতরে নাই। সে তাকিয়ে তার সুন্দরই লাগছে, ওখানে থাকলেও অসুবিধা নেই। তো এই যে তার যে চাওয়ার যে ধরন, সাধকের চাওয়ার ধরনটা তো এই রকম। সেখান থেকে এই জিনিসটা প্রেমে পড়ে যায়, তার চাওয়ার প্রেমে পড়ে যায়, তখন সে ধরা দেয়। আর রাক্ষস হচ্ছে যে ওই চায়, কিছুক্ষণ পরে তার ধৈর্য থাকে না, তারপর সে থাপা দেয় এটা ধরার জন্য। তখন থাবাটা দেয়, তখন ওটাকে ধরে এবং তখন সেটা ভেঙেও যায়। রক্তকরবীর রাজা কিন্তু তাই। সো লাভ ইজ দ্য ব্রিজ বিটুইন ইউ অ্যান্ড এভরিথিং। আমি তো তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, ওই যে ফেসবুকের কথাই বললাম যে একটা বাজে একটা কিছু বলে ফেললো, তো আমি ওর ভিতরে ক্রোধ জাগাতে চাই না, ওকে পাল্টা আর একটা বাজে কথা বলে। আমি অ্যাটলিস্ট কখনো বাজে কথাটা হয়তো লাগে, পানিশমেন্টও লাগে, কিন্তু তার আগে আমি একবার ভালোবাসতে চাই। বাহ। কারণ ভালোবাসলে ও হয়তো ফিলই করতে পারছে এটা যে অপরাধ, এইটাই সে বুঝতে পারছে না। এতে যে আরেকজন মানুষের আধা ঘন্টার সময় খারাপ যাচ্ছে, আরেকজন মানুষের হয়তো সারাটা দিন খারাপ গেল। একজন লোক এমনও সেন্সিটিভ মানুষ হতে পারে যে মানসিক রোগী হয়ে গেল ওর এই একটা কমেন্টে, সেইটা ও এই বোধটাই নেই, এটা ও বুঝতেই পারছে না। এই বোধটা ওর ভেতরে দেওয়াটা দরকার, সেটা ভালোবেসেই দিতে চাই এবং বলতে চাই যে প্লিজ আই লাভ ইউ, এটা তুমি করো না। তুমি শুধু এতটুকু না করলেই একজন মানুষ ভালো থাকবে। তুমি একজন মানুষকে এইভাবে একজন মানুষের ব্যাপারে না জেনে, না বুঝে, পুরো শিওর না হয়ে আপনি কমেন্ট করবেন না, প্লিজ। আপনাকে একটা সিক্রেট জানতে চাই, আপনি নাকি ওয়ালেট ব্যবহার করেন না, মানি ব্যাগ? হ্যাঁ, না করি না, মানে আমার মানি ব্যাগ অনেক আছে, কিন্তু ওই ইউজ করেন মানে আছে বলতে আমি বোঝাচ্ছি না যে মানে আমি খুব
আর ধনী সেটা না, মানে ব্যাপার হচ্ছে অনেকে গিফট করে তো, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ওই মানি ব্যাগের টাকা জুই হয়তো খুব গোছগাছ করে দিল, টাকা যে এরকম করে রাখতে হয় সেরকম করে রাখলাম, পরে আমি দোকানে গেলাম একটা জিনিস কিনলাম, আবার ওই এটা আনমাইন্ডফুল হওয়ার কারণে বা একই সঙ্গে হচ্ছে যে অস্থির হওয়ার কারণেও হতে পারে যে টাকাটা দিলাম, দিয়ে মানিব্যাগটা আমি পকেটে রেখে দিলাম, তো জিনিসটা দিয়ে টাকা ফেরত দিল, ওই ফেরত টাকাটা আবার মানিব্যাগ বের করে রাখতে আমার আলসেমি লাগে, তখন ওটা পকেটে ঢুকিয়ে ফেলি। তো তখন মানিব্যাগ পকেট 2-3টা মিলে কিছুদিন পরে ওটা একটা বাজে ব্যাপার হয়ে যায়, পরে থাক মানিব্যাগ থাক। তারপর অনেক সময় হয় না, দোমড়ানো মুচড়ানো টাকা কাউকে দিচ্ছেন, নিজের ভেতরে খারাপ লাগছে যে একটু যদি ইস্ত্রি করে দিতাম। এগুলো পারলে তো ভালো হইতো, কিন্তু এখন কিছু করার নাই তো, এগুলো ক্ষুদ্র দোষ। না দোষ না, কিছু ইন্টারেস্টিং বা বিষয় বৈশিষ্ট্য। আছে আপনার। হ্যাঁ বৈশিষ্ট্য, আপনার ভিতরে এরকম একটা বৈশিষ্ট্য আছে আমি জানি, ছিল আর কি, এখন আছে কিনা জানি না। আপনি ওয়াশরুমে ঢুকে সাবান দিয়ে পুরো ফ্লোর ক্লিন করে আপনি শুয়ে থাকতেন, হ্যাঁ, কি ভাবতেন? এটা ওইটা দেখলাম যে সেটা আমার মনে হয় যে এর মধ্যেই তোমার সঙ্গে বললাম আর কি, যে একটা বড় বাথরুমে ওই শাওয়ারটা ছেড়ে দিয়ে শুয়ে থাকলে কিছুক্ষণ শুয়ে থাকার পরে মনে হচ্ছে যে আমি একটা মাঠে শুয়ে আছি, ওই ফিলটা নেওয়ার জন্য মাঠে শুয়ে আছি, তো মাঠের মধ্যে বৃষ্টি হচ্ছে এবং সেই জায়গায় যাওয়া যেত। এই চেষ্টাটা আমি এর মধ্যে একদিন মালয়েশিয়া বেড়াতে গিয়েছিলাম, তখন আমি একটা ওয়াশরুমে এরকম ট্রাই করলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমার মনে হলো দূর আর কত, বাদ দিই, মানে আমার আর তখন আমার মনে হলো যে আমি তো আসলে বাই দিস টাইমে অস্থির হয়ে গেছি, এটা আমাকে খুব কষ্ট দিল। তো সময়, তারপরে এই যে টেকনোলজি, মানুষের তাড়াহুড়া ব্যস্ততা, এগুলো মানুষকে অস্থির করে তোলে। তার মানে মাঝে মাঝে রিয়েলিটি চেক দেওয়া উচিত, এরকম কিছু কিছু পাগলামি বলি কিংবা যে কোনো কিছুই হোক, সেগুলো করে নিজেকে টেস্ট করা উচিত যে আমি অস্থির কিনা। আপনার কি কোনো আফসোস রয়েছে জীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে? আফসোস করার কি আছে, আমার হাতে কিছুই নাই, সো এত আফসোস করার কিছু নেই। এবার মানে ব্যাপার হচ্ছে যে মুহূর্তকে, নিজের কাজকে যেটা তুমি আনন্দ পাও সেইটাকে তুমি এনজয় করলে বাস, তারপরে তুমি আজকে এখানে এই আমরা দুজন কথা বলছি, কথা বলাটা তুমি এনজয় করছো, এটাই তোমার কাজ, এটাকে এনজয় করছো বলে ভবিষ্যতে আবার কী কাজ তুমি করবা সেটা তো তুমি জানো না আসলে, বা তুমি হয়তো জানো, আমি জানি না। না আমরা কেউই কি জানি জানি আসলে? আসলে কি জানি, জানি না। যেটা জানি সেটাও যে জানি সেটাও তো না। তো দ্যাটস ওয়াই, যে তো আফসোস করে কি হবে। আমি একটু আনন্দ পেতে চাই আপনার কাছ থেকে, কবিতা কিংবা গান কিছু একটা তো শুনতে চাই। এক নম্বর হচ্ছে যে গান তো আমি বেসুরা, গান আমার ভীষণ পছন্দের, গান গাইতে কিন্তু আমার গলায় সুর, মানে পরে যখন নিজে শুনি, এই দু একটা টেলিভিশনে আমি গেয়েছি, গাইনি তা না, কিন্তু পরে যখন শুনি আমার খুব সেটা আপনি খুঁতখুঁতে হবার না কারণে না আমরা লজ্জাই বিশ্বাস লাগে, করি কারণ না। আমি তো আসলে আমি তো জানি, আর কেউ না জানো, আমার বন্ধু বান্ধব যারা দলের আছে ওরাও জানে যে আমি ই না, সিঙ্গার না, তো দ্যাটস ওয়াই ওই জন্য গানের ইসে কিন্তু চর্চা করলে মনে হয় জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে, আপনি খুশি হবেন আপনার গানের বলা। হতে পারতো হয়তো। কবিতা শুনবো? কবিতা শোনানো যায়, কবিতা শোনানোর একটা সুবিধা হয়তো আছে, ঠিক আবৃত্তিকারের মতো, বা ঠিক জানি না যে কেমন করে কবিতা পড়া উচিত। কথা ছিল 3 দিন বাদেই আমরা পিকনিকে যাব, বনভূমির ভেতরে আরো গভীর নির্জন বনে আগুন ধরাবো, আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড় শালগজারি পাতায়। আমাদের দলের ভিতরে যে দুজন কবি তারা ফিরে এসে অরণ্য স্তুতি লিখবে পত্রিকায়। কথা ছিল গল্প লেখক অরণ্য যুবতী নিয়ে গল্প লিখবে নতুন আঙ্গিকে। আর যিনি সিনেমা বানাবেন, কথা ছিল তার প্রথম থিমটি হবে আমাদের পিকনিক প্রসূত। তাই সবাই আগে থেকেই ঠিকঠাক, সবাই প্রস্তুত। যাওয়ার দিনে কারো ঘাড়ে ঝুলল ফ্লাস্কের বোতল, ডেটল ও সাদা তুলো, কারো ঘাড়ে টারপুলিনের টেন্ট, খাদ্যদ্রব্য। একজনের শখ জাগলো পাখির সঙ্গীত তিনি টেপ রেকর্ডারে তুলে আনবেন। বনে বনে ঘুরে ঠিক সন্ধেবেলাটিতে তিনি তুলবেন পাতার মর্মর জোড়া পাখির সঙ্গীত। তাই টেপ রেকর্ডার নিলেন তিনি। একজন মহিলাও চললেন আমাদের সঙ্গে, তিনি নিলেন তার সাথে তার টাটকা চিবুক, তার চোখের সুষমা আর উষ্ণ শরীর। আমাদের বাস চলতে লাগলো ক্রমাগত। হঠাৎ এক জায়গায় এসে কি ভেবে যেন আমি ড্রাইভারকে বললাম, শহরের কাছের শহর,
নতুন নির্মিত একটি সাঁকোর সামনে দেখলুম তীর তীর করছে জল। আমাদের সবার মুখ সেখানে প্রতিফলিত হলো। হঠাৎ জলের নিচে পরস্পর আমরা দেখলুম আমাদের পরস্পরের প্রতি পরস্পরের অপরিসীম ঘৃণা ও বিদ্বেষ। আমরা হঠাৎ কিরকম অসহায় আর একা হয়ে গেলাম। আমাদের আর পিকনিকে যাওয়া হলো না। লোকালয়ের কয়েকটি মানুষ, আমরা কেউই আর আমাদের এই ভয়াবহ নিঃসঙ্গতা, একাকিত্ব, অসহায় বোধ আর মৃত্যুবোধ নিয়ে বনভূমির কাছে যেতে সাহস পেলাম না। থ্যাংক ইউ পছন্দের কবিতা। বাহ, খুব সুন্দর করে আবেগ দিয়ে করলেন। আপনি যেটা বলেন যে আপনি আবৃত্তি করতে পারেন না কিংবা এরকম অনেক বিনয় ধরে মানে বলেন, পারি না বলতে কি, মানে আমি ঠিক জানি না যে ঠিক হলো কিনা, এই আর কি। আমাদের খুব ভালো লাগে এবং আপনার মুখ থেকে নিঃসৃত যে কোনো শব্দ, যে কোনো বাক্য, যে কোনো কথাই আসলে আমাদের ভিতরকে আন্দোলিত করে। এবং এতটা সময় জুড়ে আপনার সাথে কথা বললাম, কিভাবে যেন সময় শেষ হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন দা মোশাররফ করিমকে আমি আমার পডকাস্টে পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় একটি অর্জন। অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো এবং আমার মনে হয় যে আবার বসতে পারলেও ভালো লাগবে। ইনশাল্লাহ আবার বসবো। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। কিছু মানুষ আমাদের ভেতরে মানুষটিকে জাগিয়ে তোলেন। মোশাররফ করিম ঠিক তেমনই একজন। তিনি শুধু আমাদের বিনোদিতই করেন না, তিনি আমাদের মনে প্রশ্নও তোলেন, আমরা কে, কোথায় যাচ্ছি। অভিনয়ের মধ্য দিয়ে তিনি যেমন জীবনের জটিলতাকে সহজ করে তোলেন, তেমনি নিজের গল্প বলার মধ্যেও রেখে যান এক নিঃশব্দ অনুপ্রেরণা। আজকের পডকাস্টে তেমন এক আলো জেলে গেলেন তিনি। কেমন লাগলো আজকের পর্ব? কোন কোন অংশ আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো আমাদের কিন্তু বিস্তারিত জানাবেন। আর হ্যাঁ, আজকের পর্বে আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে যে কোনো সময় ভিজিট করুন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও দিনরাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজে। আসছে শনিবার রাত 8টায় আবার ফিরে আসবো, খুঁজবো অন্য কোনো তারকার ভেতরের মানুষটাকে। ততক্ষণ পর্যন্ত বিদায়।